আমার নাম হচ্ছে লামিয়া সাদিয়া ইসলাম লামিয়া। লামিয়ার বয়স 28। 28। জন্মস্থান কোথায়, মানে জন্ম জেলা? জন্মস্থান ঢাকা। ঢাকা। শুরু করেন আপনি একেবারে প্রথম থেকে যেভাবে বলতে চান। আপনার এখানে গল্প অনেক বছর ধরেই দেখি, কখনো আপনার এখানে আসবো বা বসবো এটা কখনো আসলেই চিন্তা করি নাই। জি। বাট সামহাও একটা রাতে ফিল হলো যে আমার মনে হয় আপনার এখানে আসা উচিত। কেন বলা উচিত? তাহলে হয়তো বা আমার মতো এরকম ফিল নিয়ে অনেক ছোট বাচ্চারা 28 ইয়ার্স পর্যন্ত বড় হবে না। ওকে। আমি একটু ছোট্ট করে আমার পরিচয়টা দিতে চাই। মডেলিং করতাম আগে। আমি একটা বিট চ্যানেলের টপ মডেলের বিউটি পেজেন্ট উইন করেছিলাম 2015-এ। ওকে। ফার্স্ট রানার আপ হয়েছিলাম আমি। তারপর থেকে মিডিয়াতে টুকটাক কাজ করা হয়েছে, অনেক একটা মুভিও করেছিলাম আমি। আচ্ছা, মুভিটা কি রিলিজ হয়েছে? হ্যাঁ, মুভিটা রিলিজ হয়েছে। রিলিজ খুব মজার একটা ডেটে হয়েছে, 2016 সালের জানুয়ারি 1 তারিখে। এটা অনেক বছর পর জানুয়ারি 1 তারিখে কোনো মুভি রিলিজ হয়েছে। ওকে। এন্ড এখন আমি দুটো বিজনেস করছি। একটা লামস ওয়ার্ল্ড, আমার ক্লোদিং একটা ব্র্যান্ড, ওয়েস্টার্ন আউটফিটের। আমি মানে যেটা পরে আছি এটা আবার ব্র্যান্ডের। ওকে। এন্ড একটা পার্লার আছে, এলিগেন্স মেকওভার। সো আমার এই লুক হয়তো বা আমার গল্পের সাথে যায় না, বাট আমি একটা শুটিং থেকে এসেছি। এন্ড এইটা আসলে অনেক দিন যাবত ডেট আমার নেওয়া, প্রত্যেক দিনই আমি একটু একটু করে চিন্তা করি আসলে কি বলবো। সো আজকের ডেটটা আমি কোনোভাবে মিস করতে চাইনি দেখে আসলে এই লুকে আমার চলে আসা। লুক ইজ নট ম্যাটার, কারণ আমিও একটু আগে ঘুম থেকে উঠে এসেছি। আই জাস্ট আপনার সঙ্গে আড্ডা দিতে, মানে আমার কাজটাই অ্যাকচুয়ালি এইরকম লুকেই থাকা, লাইভ প্রেজেন্ট। সো যারা দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটা কাজই আমার। আচ্ছা, সো আমি একটু সামারি দিয়ে শুরু করতে চাই। সামারিটা হচ্ছে, আজকে 28 বছর বয়সে এসে আমার সামহাও একদিন রাতে ফিল হয় যে জন্মের পর থেকে এখন না হয় অনেক দোষ, বড় হয়েছি মনে হয় আমার জন্য, হয়তো কোনো ভুলের জন্য। বাট জন্মের পর তো একটা বাচ্চা নাকি ফেরেশতা থাকে, তার তো কোনো দোষ থাকতে পারে না। জন্মের পর থেকে এই পর্যন্ত আমার লাইফে যা 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 হয়ে আসলো, এটার জন্য কোনোটাই আমার দোষে না, কোনোটাই আমি করি নাই, কিন্তু খুব মানে বাজেভাবে আমি সাফারার। সো এইটাই হচ্ছে সামারি অ্যাকচুয়ালি। কেন সাফারার পুরো গল্পটা আসলে যাব। আচ্ছা, সো বার্থের পর থেকে যাই। আমার বাবার নাম, আমার মার নাম, আমার বার্থ ডেট হচ্ছে 15ই আগস্ট। তো তখনকার কোনো কিছু আসলে আমি তো জানি না। ছোটবেলার থেকে আসলে মার সাথে থেকে বড় হওয়া, মার কাছ থেকে যেভাবে যেভাবে শুনে শুনে হয়েছি বড়। সো সেই পর্যন্তই আসলে আসা। জাস্ট 1 মাস আগে জানতে পারলাম মার কাছ থেকে আসলে অনেক কিছুই যেগুলো শুনছিলাম সেগুলোর অনেক কিছুই নাকি সত্যি না। আর আমি খুব অবাক হয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি যে মানে কেন, ওয়াই একটা বাচ্চা ছোটবেলার থেকে মানে মিথ্যা শুনে 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 কেন বড় হবে, বা আসলে কি মিথ্যা বা কোনটা সত্য। যেটা হইলো, আমার জন্মের 2 মাস পর মা আমাকে, মানে এগুলো আমার সব শোনা কথা বলতেছি, আমার মা আমাকে নিয়ে আসে বাবার বাহার থেকে। সামহাও তাদের কোনো ক্ল্যাশের জন্য মেবি। সো নিয়ে আসে অ্যান্ড সে আমাকে একাই বড় করতে থাকে, তার সাথে একাই আমার বড় হওয়া। অ্যান্ড বড় হতে হতে যেগুলো শুনতাম সেটা হচ্ছে, তুমি যখন জন্ম হইছো, 15ই আগস্ট আমার জন্ম, তুমি যখন জন্ম হইছো তোমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনার জন্য আমার হাতের আংটি স্বর্ণ এগুলো বিক্রি করে আর তোমাকে ছাড়াই আনতে হয়েছে। মানে আমার কাছে যদি শুনি একটা বাবা, তার মানে সে এক্সিস্ট করে, বেঁচে আছে, তার ক্যাপাসিটিও আছে, আর তারা এখনো ডিভোর্সও না, তার বাচ্চা হয়েছে, সে নাকি হাসপাতালে ছিল না, তার মানে আমার মা নাকি যে স্বর্ণ টর্ণ বিক্রি করে হাসপাতালে বিল দিয়ে নাকি আমাকে ছুটাই নিয়ে আসছে। কারণ এই কথাটা যদি একটা বাচ্চা শুনে শুনে বড় হয়, তাহলে তার বাবার প্রতি তার কিরকম ফিলিং মানে জন্মাইতে পারে। সো এই ফিলটা নিয়ে আমার বড় হওয়া। বাবার সম্পর্কে যেগুলো শুনতাম আর কি, যে তোমার বাবার ভালো ছিল না। আমি যখন প্রেগনেন্ট ছিলাম বাসায় গেছি, কাছ থেকে এসে দেখি এক পার্টি করতেছে। এগুলো আপনার মা বলতো? আমার মা বলতো আমাকে পার্টি করতেছে তোর বাবাকে। শুনলাম, আমি তো আসলে কিছু জানি না, মানে কি যে কোত্থেকে কি বলবো, আমি এত কিছু গুছাই নিয়ে আসছি আসলে কোত্থেকে কিছু। আপনি ওটা মাথায় রাখেন না, আপনি গুছাই নিয়ে আসেন, আপনি জাস্ট আমার সামনে গল্পটা করেন। হ্যাঁ, আচ্ছা, সেটাই তো। এগুলো শুনতে শুনতে আপনি বড় হতেন, আপনার কোনো কোয়ারি তৈরি হতো না যে মা কেন এগুলো বলছে? কোয়ারি তৈরি হতো না। আমার ছোটবেলা থেকে মনে হতো কি আমি লয়ার হব, আমার বাবার বিচার করবো আমি বড় হয়ে, সেগুলা কেন করলো। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। আমি জানি না এখন আপনারা যতটুকু দেখেছেন, কয়েকটা মিনিট দেখেছেন, বাট আমি এখানে বলি যে এই গল্পটা যিনি বলতে এসছেন তাকে কোনোভাবেই আমি জাজমেন্ট করব না, বাট প্রেক্ষাপটটা জাজমেন্ট করতে চাই।
ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি ফর এনি কাইন্ড অফ ব্রোকেন ফ্যামিলি। আমাদের সমাজে যারা আছে তাদের যে কোনো ধরনের ব্রোকেন ফ্যামিলি, এটা একটা অনেক বড় মনোযুদ্ধ, এবং এই যুদ্ধে কেউ হারে না, শুধু হারে সন্তানরা। আমার মার কাছ থেকে শোনা, অ্যান্ড 28 ইয়ার্স পর কিছু আমার বাবার কাছ থেকে শোনা, কোনোটাই আমার কথা না, তাদের কথাগুলো আমি বলতেছি। তারপর হচ্ছে আবার এক সময় একটা ভালো কথা যা শুনছিলাম, সেটার জন্য হয়তো বা ভিতরে একটু ভালো লাগা কাজ করতো। এটা আবার বলতো যে যখন শুনছে ওর বাবার মেয়ে হইছে, পুরো এলাকার মধ্যে মিষ্টি বিলাইছে। এই একটা কথা আমার কানে ব্যস্ত অনেকগুলো খারাপ কথার মাঝখানে, যা এটা আমার কাছে খুব ভালো লাগতো। এত খারাপ কথার মধ্যে একটা ভালো কথা, যে আমি যখন জন্মাইছি আমার বাবা পুরো এলাকায় নাকি মিষ্টি বিলাইছে। আমি আজকে কাঁদতে চাই না, আমি খুবই স্ট্রং থাকতে চাই। তোর বাবা তো একটা বিয়ে করার সময় বলছিল যে নিজের বাসা নিজের বাড়ি, কিন্তু বিয়ে করে পরে যখন গেছি তখন যে দিকে ওটা ভাড়াটিয়া বাসা। অ্যান্ড আমি নিজে বরিশাল্লা মানুষ অনেক অপছন্দ করি, অ্যান্ড সামহাও পরে আসলে জানতে পারি যে আমার বাবার বাসা নাকি বরিশাল। বরিশাল্লা মানুষজন সব খারাপ, এই সে এরকম বেইমানি করছে আমার সাথে। আপনি তখন কোন ক্লাসে পড়েন? এগুলো না, যখন আমার যেহেতু মনে আছে, কোন ক্লাস স্পেসিফিক বলতে পারবো না, যখন থেকে আমার মনে থাকার, যখন থেকে মেমোরি বিল্ড হচ্ছে তখন থেকে আসলে এগুলো শোনা। মানে হয় না, আমি একটু স্কুলে পড়ি, হয়তো কোনো দুষ্টামি করি, এই কথাগুলো কখন শোনা হয়তো আমি কিছু করছি, তখন আমাকে খোঁচা মারার জন্য কোনো কিছু বলতো, বা কথা শোনানোর জন্য কোনো কিছু বলতো, এগুলো হচ্ছে বলা। এমন না যে আয় মা তোর সাথে বাবার ব্যাপার শেয়ার করি, এগুলো না তো। আর আমার মার নাকি খুব ভালো একটা ক্যারিয়ার হতে পারতো, যখন ফার্স্ট প্রেগনেন্ট 5 মান্থস পর্যন্ত তো বোঝা যায় না যে সে প্রেগনেন্ট কিনা। তো আমার বাবা নাকি বাবাকে কাস্টিং করতো না, মাকে নাকি কাস্টিং করতো। এর জন্য বাবা নাকি যে বলতো ওকে নিচ্ছেন কেন, ও তো প্রেগনেন্ট, ও তো সেটা গিয়ে বমি করবে, ওরা তো নিতে পারবে না, তো কাজ করতে পারবে না, এগুলো বলে বলে নাকি আমার মার কাজ নাকি নষ্ট করতো। আপনার মার রোল কি ছিল? মানে বাবা কি রোল, কি ধরনের সিনেমাতে কাজ করতেন? সিনেমাতে হিরো হিরোইন বলতে প্যারালাল ক্যারেক্টার হইতো তখন, অনেক ওই টাইপের ক্যারেক্টার করেছে। আমি নিজেও দেখেছি কিছু মুভি, আর বাবার দেখি নাই, মার দেখেছি। 80s 90s এর? ওকে, হ্যাঁ। ওনাদের সময় নায়ক নায়িকা কারা ছিলেন? জাস্ট শাবনুরা তখন আসছে মনে হয় নিউ। ওকে, তো অনেক পুরনো। শাবনুরা জাস্ট আসছে নিউ। মৌসুমী আপু মনে হয় কাজ করে তখন। আমি আসলে ঠিক ওই টাইমটা ওভাবে বলতে পারবো না, তো আমি না বলি। ঠিক আছে, এরকম অনেক 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 কিছু শুনে শুনে আমার আসলে বড় হওয়া। ক্লাস 5-6 এ যখন পড়ি, একদিন কিভাবে যেন একটা বাবার সাথে দেখা করার ব্যাপার হইলো, আমার মনে নেই ব্যাপার কেন হইলো অ্যাকচুয়ালি। মাই নিয়ে গেল, দেখা করলো একটা মার্কেটে। বাবা আমাকে আবার একটা স্বর্ণের চেন কিনে দিল। আমার বাবার একটা ফটো, কি বলে ওটাকে, স্টুডিও থাকে যে ছবি তোলার, ওইটা একটা হোটেল ছিল। সো আগে আমাকে স্টুডিও করে নিয়ে গেল, বাবা মেয়ে খুব সুন্দর ছবি তুললাম। তখন আমার মধ্যে খারাপ ভালো মানে অপছন্দ ওই ব্যাপারটা তখন ওইভাবে নাই, জাস্ট শুনছি, এখন আসছি, এখন আদর করতেছে, এখন ভালো লাগতেছে। বাবা তখন আসছে কোথাও থেকে? আসছে না কোথাও থেকে, উনি ঢাকাতেই থাকতো, মানে মাঝে মাঝে আসতো? কোনো জীবনও আসতো না। ওই দিনই হঠাৎ করে ওনারা কিভাবে প্ল্যান করে দেখা করছে আমি জানি না। আমি আপনার বাবা এবং মা দুজনে দেখা করেছে? আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, আমার মা বাবার সাথে দেখা করার জন্য নিয়ে গেল একদিন, এটা আমার মনে আছে। এর আগের হিস্টোরি আসলে আমার মনে নাই, ওইটাই মনে আছে, ওইটাই বলি। একটা মার্কেটে দেখা হলো, সে আমাকে একটা চেন কিনে দিল, খুব আদর, এরকম আদর আমি তো কখনো পাই নাই। ছবি তুললাম, এভাবে দৌড়ে দৌড়ে ছবি তোলা। অ্যান্ড ভালো লাগার বিষয় যেটা তখন ক্রিয়েট হইলো আমার তার প্রতি একটা, যে তার চেহারার সাথে আমার চেহারার অনেক মিল, একদম মানে এই চেহারা মিলের থেকে একটা কথা মনে আসছে যে একটা টাইমে নাকি আমার বাবা বলছে যে ও তা আমার বাচ্চা না। আমার মা আমারে বলছিল আর কি, হ্যাঁ এরকম বলছিল, মানে কি বলে, দায়িত্ব এড়ানোর জন্য, এটা তো আমার বাচ্চা না। আল্লাহ দেখ তোর একদম তোর চেহারাটা বানিয়েছে তোর বাবার মতো, অস্বীকার করলেও কোনো মানে নাই, যে মানে সুযোগ নাই যে এটা হওয়ার, চেহারাটা অবিকল্প তোর বাবার মতো হয়েছে। মানে এগুলো কোথা থেকে কখন কি যে আম্মা আমারে বলতো, আসলে আমার এখন মনে হয় যে কেন আসলেই শুনতাম খালি। তারপর দেখলাম আসলে আমার বাবার চেহারা পুরো আমার মতো, আমার ঠোঁট, চোখ, কপাল বড় এরকম। আমার কাছে ভালোই লাগলো। আচ্ছা ঠিক আছে, একটা ফাদার ফিগার আমার সাথে, ছোট আমি, সবকিছু ভালোই লাগতেছিল, অত কিছু তখন বুঝি না, জানি না। আমার বাবার একটা বিষয় কি, উনি সবসময় আগে কি হয়েছিল ওইটা নিয়ে পড়ে থাকতো। তখন আমি ছোট, একটা ভালো এনভায়রনমেন্ট গেল, একটা সার্টেন টাইম পর আমার সাথে ওই আগের কোনো বিষয় নিয়ে খোঁচাখুচি কথাবার্তা, এইটা হয়েছিল সেটা হয়েছিল, একটা বাজে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতো সে সবসময়। তো
তো যাই হোক একটা সার্টেন টাইম পর, আর আমার মা হ্যাভি লেভেলের বদমেজাজি ছিল। তো তারপর আমরা চলে আসি, তারপর আবার মনে নাই, আবার সে হারাই গেল। আবার একদিন কোনো এক আমার বার্থডেতে দেখা, সেকেন্ড যেই দেখাটা হলো সেদিন আসলে আমি জানতে পারি যে আমার বার্থডে অ্যাকচুয়ালি 15ই আগস্ট। এর আগ পর্যন্ত আমি জানতাম না। আমার মা আসলে ওই বার্থডে টার্থডে মনে রাখার মতো ওই টাইপের আসলে মা না। আপনি আপনার মাকে প্রশ্ন করতেন আমার বাবা কোথায়, আসে না কেন? আচ্ছা, ছোটবেলার থেকে বলতাম যে বাবা বিদেশ থাকে। আচ্ছা, বাবা বিদেশ থাকে। একটু যখন বুঝতে শিখলাম, একটু না আসলে অনেক বছর পর্যন্তই বলে আসছি বাবা বিদেশ থাকে। যখন আমি মানে এই চ্যানেলাইতেও কাজ করি তখনও বলতাম বাবা বিদেশ থাকে। বাট না, একটা টাইমে না বাবা বিদেশ থেকে কথাটা বলতে আর ভালো লাগতো না। তো একটা টাইমে বলছি যে বাবা মা একসাথে থাকে না, একটা টাইমে এটাও বলছি বাবা মারা গেছে। যখন ফিল হইতো যে আরে বাবা থাইকাও এমন একটা মেয়ে, সে নাকি এক্সিস্ট করে, সে আসেই না, আমার দেখাই করে না, মানে এগুলা কেন বলতাম, আশেপাশে মানুষজন বলতো তোর মতো একটা মেয়ে থাকতে তো বাবা কিভাবে খবর না নিয়ে পারে, আশেপাশে কিছু মানুষ থাকে না, খুব কষ্ট দিত ব্যাপারটা। তাহলে ভাই নাই, ওইটাই বলতাম। মানে এরকম 3-4 ব্যাপারে আমার বলা হয়েছে। মাকে প্রশ্ন করতেন কিনা কখনো যে মা বাবা আসে না কেন, বা তোমাদের মধ্যে আসলে কি? না, মাকে প্রশ্ন করার মতো এরকম কোনো ব্যাপারই হয় নাই, কারণ আমার মা যেগুলো বলছে ওগুলো আমি বিশ্বাস করে আমি মাঝে বাবাকে হেট করতাম। এন্ড ওই যে বললাম আমি লয়ার হইতে চাইতাম, বাবার এই ব্যাপারগুলো আমি দেখবো কেন করছিল, বাজে কথা শুনে শুনেই বড় হয়েছি, আমি জাস্ট তার হেটই করতাম। তো ওইখানেও কথাবার্তা ভালোই টুকটাক সময় হালকা ছিল। আবার সেম থিং, অতীতের কোনো কাহিনী নিয়ে তাদের মধ্যে ক্ল্যাশ। আমি তো মানে কি হচ্ছে আসলে বুঝি না, আবার বুঝতেছি যে ভালো কিছু হচ্ছে না, হট টক হচ্ছে, ক্ল্যাশ ক্ল্যাশ ক্ল্যাশ, আবার চলে আসলাম। এই হচ্ছে 2বার দেখা। ওই বাবা ওই যে মিষ্টি বিলাই ছিল, আর ওই যে আমার জন্ম ডেট তার কাছ থেকে জানছি থেকে না, আমি না আবার ভাইয়া খুব অল্পতে খুব বেশি খুশি হই। তো ওইটার জন্য তার প্রতি কেন জানি একটা ভালো লাগা, দেখতে একরকম। আর আমার বোনদের সবার বাবা আছে, ফ্রেন্ডের বাবা আছে, এই ব্যাপারটা আমাকে খুব কষ্ট দিত যে উনি তো এক্সিস্ট করে, আমি কেন এই আদরটা পাচ্ছি না। অ্যান্ড সামহাও আমি যখন যাই তখন দেখতে পারি আর কি যে তার আরেকটা যে বিয়ে করছে ওইখানেও একটা বাচ্চার সাথে তার খুব ভালো সম্পর্ক, তাহলে আমি এটার থেকে কেন বাইরে, যখন একটু এরকম ফিল আর কি হয় ভিতরে তখন। তো সেটার থেকে যেটা হলো, একবার আমি নিজের থেকে কখনো বলিনি যে আমি বাবার সাথে দেখা করতে যাবো, কখনোই না। আমার নানি আমার জন্য একটা ব্লেসিং ছিল। উনি যতদিন বেঁচে ছিল আমার মানে কোনো সময় ডাক্তার দেখাই দিত না, উনি ওই যে গাছ পাতা দোয়া দুরুদ পরে আমার সুস্থ থাকতাম। মা বাইরে বাইরে থাকতো, ব্যবসা বাণিজ্য করতো, আমি নানির কাছে বড় হয়েছি, নানিকে আম্মা ডাকতাম। 2009 সালে আমার নানি মারা যায়। অ্যান্ড জাস্ট ওই 9 সালেই আমি বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট করি আমার লাইফের। ভাতের মার গালতে গিয়ে পুরো এখানে ফালাই দিই, পুরো ভাসি লেভেলের বার্ন হই আমি। তো অনেকগুলো হাসপাতাল দৌড়াদৌড়ি করে, আমাকে অ্যাম্বুলেন্স নিয়ে কোনো হাসপাতালে নিতে চাচ্ছিল না। তো একটা হাসপাতালে জাস্ট মানে ভুল ইঞ্জেকশনও দিছে। তো যেটা করে আর কি, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় নিয়ে আসছে। আমি পরের দিন কেন জানি আমি হঠাৎ করে বলে বসছি আমি না বাবার কাছে যাব, আমার বাবার কাছে যেতে ইচ্ছা করতেছে। আমি জানি না আসলে কোন ফিল থেকে বলছি। তো আম্মা ব্যাপারটা হ্যাপেন করাইলো, যাইতে চাইছে, জীবনে বলে নাই, ঠিক আছে যাই। তো গেলাম। বাবা তখন হচ্ছে শ্যামলীর ওদিকে থাকে, ওনার থার্ড ওয়াইফ নিয়ে। অ্যান্ড মেয়েটা দেখতে সুন্দর, ইয়ং অনেক, মানে আগের মানে সেকেন্ড ঘরের যে বাচ্চা সেই বাচ্চা সহ থার্ড ওয়াইফ নিয়ে থাকে। আর প্রথম ঘরের বাচ্চা পুরা হয়ে প্রথম বউ নিয়ে বাসায় হাজির হয়েছে। অ্যান্ড যাওয়ার পরে ব্যাপারটা খুবই অনেক ওয়ার্ম ওয়েলকাম ছিল। আমার দাদা দাদি হ্যাবি আদর, তারপর হচ্ছে আমার বাবা কোলে নিয়ে আমাকে 3 তলায় উঠলো। মানে অ্যাকচুয়ালি অনেক আদরের অভাবে বড় হয়েছি, তো এই আদরগুলাই চাইতাম, মানে এইটাই আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমার বাবা আমাকে কোলে নিয়ে উপরে উঠছে। তো ওইখানে যাওয়ার পর যেটা হইলো, আমার খুব বাজে লেভেলের বার্ন, আমি হাঁটা শিখা ভুলে যাচ্ছিলাম, এরকম লেগে যাচ্ছিল, কুজা হয়ে যাচ্ছিল। তো ওইখানে যাওয়ার পর যেটা হলো, আমার বাবা আমাকে ওই যে কি বলে বার্ন ইউনিট, যেটা এখন অনেক সুন্দর, ওটা তখন অনেক সুন্দর ছিল না, ওইখানে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড ওই জায়গায় উইদাউট এনি অ্যানেস্থেশিয়া এটাকে খুলে জাস্ট জ্যান্ত মুরগি ছিলে যেভাবে এই করে ওইভাবে করতেছিল, আমি এটা নিতে পারতেছিলাম না। মানে এর মধ্যে বাবার বাসায় 2 দিন 3 দিন থাকা হয়, ভালো খারাপ মিলেই যায় সময় আর কি। বাট ব্যাপারটা বুঝতেছিলাম যে ওনার ওই ফ্যামিলিতে হয়তো একটু প্রবলেম হচ্ছে।
এগুলা নিয়ে। ওইটাও আমার ভালো লাগতেছিল না, আমার মনে হচ্ছে আমি কি ডিস্টার্বিং হইলাম এখানে, বা আমার মা নিয়ে কোনো ইস্যু হচ্ছে বা কিছু, মানে আদর পাচ্ছি ঠিকই, আবার এনভায়রনমেন্টটাও কেমন জানি একটা। তখন তো একটু বুঝি, 9-এ পড়ি বেবি, হ্যাঁ 9-ই মনে হয় পড়ি। তো ওই যে ওইখান থেকে 2বার যাওয়া হয় আমার ঢাকা মেডিকেলে। তো আমার মা যেটা করে আর কি, এটা আসলে ওনার সাথে জিদ বা আম্মার সামহাও মনে হচ্ছিল কিনা যে আমার মেয়েকে সেই ডাক্তার, বাবার মেয়ে এখানে এসে আমার মেয়েকে নিয়ে নেওয়ার কোনো ট্রাই করতেছে কিনা, তাহলে আমি এর থেকে এখন বেস্ট হসপিটালে নিব বা কিছু, আমি আসলে জানি না কেন কি। যেটা হলো যে আমার চিকিৎসা অ্যাকচুয়ালি ভালো হচ্ছিল না এখানে। আমার মা শত হলো, মা তো ছোটবেলার থেকে বড় করছে, অতটুকু কষ্ট তো একটা মা দেখতে পারে না। তো মা যেটা বললো যে না, ঢাকা হাসপাতালে ওর চিকিৎসা ভালো হচ্ছে না, একটা সিটি হাসপাতাল ছিল, ওটা খুব ভালো ছিল ট্রিটমেন্ট, ওইটাতে নিয়ে যাই। তো বাবা বললো ওনার সামর্থ্য নাই ওই জায়গায় নিয়ে যাওয়ার, ওনার সামর্থ্য ওইখানেই সেইখানেই, মানে থাকে না একটু ঘাটতারা স্বভাবের, যেটা বলবে সেটাই, ওইটা না মানলে মানে না মানলে নাই, ব্যাপারটা এরকম। যেটা হইলো, আমার মা ওইখান থেকে আমরা বের হয়ে আসলাম, আমরা সিটি হাসপাতাল গেলাম, ভর্তি থাকলাম ওই জায়গায় প্রায় অনেক দিন। অ্যান্ড তখন ভালোই বুঝি আমি, বাবা প্রত্যেক দিন ওই মহিলাকে নিয়ে, সরি ওই মহিলা কেন বললাম, মানে ওনার ওই থার্ড ওয়াইফকে নিয়ে আসতেন আমার এখানে দেখা করতে, প্রতিদিন সন্ধ্যার দিকে তারা বের হইতো ঘুরতে ফিরতে আর কি, অ্যান্ড আমাকে আমার সাথে দেখা করতে আসতো, দেখতে আসতো আর কি। বাট কোনো ফাইন্যান্সিয়ালি সাপোর্ট সে আর আমার মাকে করে নাই। কেন? ওইখান থেকে এখানে শিফট করা হইলো। তখন পর্যন্ত কি আপনার মার সঙ্গে কি আপনার বাবার ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে বাট আমি জানতাম না, এখন জানি। আমি জানতাম যে না, তারা আলাদা থাকে, আমি অনেক বছর পর্যন্ত জানি তারা আলাদা থাকে। তো তারা আলাদা থাকলে সে বিয়ে করে কেমনে একটার পর একটা, মানে অলমোস্ট 3টা। ওকে, যাই হোক, হ্যাঁ তারপরে আসতো, হ্যাঁ দেখতে আচ্ছা, সো ওই তো এরকম দেখতে আসতো, আশেপাশে মানুষজন বিরক্ত হইতো, এরকম পারফিউম বলতো আর খোঁচাইতো, একে বাবা কাকে নিয়ে আসে এরকম, এ তো লাউড পারফিউম দিয়ে হাসপাতালে আসে কেন? আমি তো একটু বুঝি, তখন ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগতেছিল না। যাই হোক, এরকম আসতো, জাস্ট দেখা দেখে চলে যেত, আমার কাছে মনে তো দোষ ফুরাইতো আর কি। তখন আমার কাছে ফিল হচ্ছিল, এতদিন শুনছি এখন দেখতেছি, তো এখন ফিল হচ্ছে যে না, ব্যাপারটা আসলে কেমন জানি, ইটস ওকে। তা আমার চিকিৎসা শেষ সিটি হাসপাতালে, ওইখান থেকে আমরা বাসায় চলে যাব। তো সেই দিন আমার ফিল হয় যে না, আমার তার আগ পর্যন্ত মনে হচ্ছিল যে দেখি বাবার সাথে একটু থাকা ট্রাই করি, আদর তো পাই নাই, এখন একটু বড় হয়েছি দেখি এখন একটু আদর পাই কিনা। তখন কেন জানি মনে হচ্ছে না, দরকার নেই আদরের। আবার মনে হচ্ছে ওই ফ্যামিলিতে হয়তো বা আমরা ব্যাড বাস হয়ে যাচ্ছি, ইটস ওকে, যেরকম ছিলাম ওরকমই থাকি। সো আমার মা, আমি ওনাকে না জানিয়ে সিটি হাসপাতাল থেকে আমরা আমাদের ব্যাক টু বাসায়, এইটা তার অনেক মাইন্ডে লাগছে, তাকে না জানিয়ে কেন আমরা বাসায় চলে গেলাম। ওই যে আশা এরপর আর কখনো দেখা হয়নি, আমি চেষ্টাও করি নাই। আর তখনই আমার জাস্ট ভিতর থেকে ফিল আসতো যে না, ওই ভালো লাগার ফিলটাই চলে গেছে, কারণ তখন তো আমি বুঝছি। আরো অনেক কাহিনী বললাম নাকি, বাবার সাথে যখন টুকটাক দেখা হতো না, আমি ছোট মানুষ, আমার বলতো শোনো মা, তোমাকে যখন তোমার মা নিয়ে আসলো, আমার অবজেকশন ছিল, তা আপনি আমাকে খুঁজে বের করেন নাই কেন, আপনি তো বেঁচে ছিলেন। বলে আমি খুঁজে বের করি নাই, তোমার মা আমাকে না জানে হঠাৎ করে বাহার থেকে চলে আসছে, অ্যান্ড তোমরা যে বাসায় থাকতা নানুর বাসায়, সেখানেও তোমরা নাই, কোন জায়গায় যেন বাসা নিয়ে চলে গেছে। আমি একটা রিক্সা ভাড়া করছি, সারা দিন একটা এরিয়া ঘুরছি। তারপর একদিন একটা বাসায়, মানে সেই দিনই একটা বাসায় তোমার জামা কাপড় জালনায় লাড়া দেখে মনে হয়েছে যে এটা মনে হয় তোমাদের বাসা। তো আমি বাসায় গেছি, তোমাকে দেখছি, তোমাকে দেখতে গিয়ে তোমার মা আমাকে জেলের ভাত খাওয়াইছে। ওকে, এটা আপনি ক্লাস 9-এই জানেন? না, এটা হচ্ছে ওই যে ওই আগে যে, এটা মিস করে গেছিলাম, যে আগে যে 2-একবার দেখা হয়েছিল না, ওই সময়টাতে বলেছে। ওই সময়টা ও বলতাম না, খালি আগের বিষয় নিয়ে টানতো। তখন যাওয়ার পর এর জন্য তার প্রতি ওই যে দেখা করার যে একটা ফিল আসছিল মেবি এগুলার থেকে, যে আম্মা কেন এরকম করছিল, আমাকে তো সে খুঁজতে গেছিল, কি একটা সিনেমাটিক ব্যাপার না। সো আপনার এক ধরনের সিম্প্যাথি গ্রো করেছে, যে আমার বাবা সে আমাকে তাকে উইদাউট নোটিস আমাকে নিয়ে আসছে, এন্ড সে একটা এরিয়া খুঁজে বারান্দায় কাপড় দেখে বের করছে যে তার মেয়ে কোন বাসায় থাকে, এন্ড সে মেয়েকে দেখতে গেছে দুধ নিয়ে নাকি, এন্ড তার জন্য নাকি তার জেল খাটতে হয়েছে। এটা তার লাইফের একটা দাগ হয়ে গেছে, মেয়ে দেখতে গিয়ে জেল কেন খাটতে হইলো। সো এই হচ্ছে ছোটবেলার বাবাকে নিয়ে শুনে এই ঘটনা শোনার পরে কি আপনি আপনার মাকে প্রশ্ন করেছেন যে আমার বাবা এরকম ঘটনা এসেছিল, তুমি তাকে জেলে দিয়েছো বা এরকম কোনো কিছু? না, মাকে কখনো কোশ্চেনটা করে? আমার মাকে আমি বিশ্বাস করতাম যে আমার মা তো বলছে পার্টি করছেন, খারাপ ছিল,
আমার একটা বিষয় অনেক কষ্ট লাগতো, কারণ মা কেন আপনি বেঁচে থাকতে স্বর্ণের আংটি উংটি দিয়ে তারপর আমাকে ছাড়াই আনতে হবে, মানে এগুলো আপনি আমি বিশ্বাস করেছিলাম এগুলা। মানে আমার সেই প্রশ্নটা জন্য আর এটাই, কোনো- মানে সিচুয়েশন নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, বাট ধরেন মার কাছ থেকে শুনে আপনি মারটা বিশ্বাস করতেন, বাবারটা শুনে বাবারকে বিশ্বাস করতেন, বিষয়টা এরকম না, ছিল না, না। নাকি আপনি ক্রস চেক করতেন? ক্রস চেক ওইটা না কেন করতাম না, আমার মা এগুলো বলছে আর আমি একা, তার মানে আমার মা যেটা বলছে ওইটাই সত্য, বাবা বলছে শুনছি। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি বারবারই বলছি, ডোন্ট জাজ হার, ওনাকে জাজ করবেন না। অনেক ব্রোকেন ফ্যামিলির গল্প আজকের এই লামিয়ার গল্প। যেখানে সন্তান বড় হয়, ওই সন্তানকে যেভাবে বড় করা হয় উনি সেই বিলিভ নিয়েই বড় হন, এবং এগুলো নিয়ে প্রশ্ন করার থাকে না। আমি আবারও বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের দেশের সাইকিয়াট্রিস্ট যারা আছেন বা মনোজাগতিক বিষয় নিয়ে যে ধরনের ভ্লগিং হয়, সেই জায়গাগুলোতে আমরা এই কঠিনতম বিষয়গুলো কেন জানি অ্যাড্রেস করি না, এবং আমাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। আজকের এই গল্পটা খুব সেন্সিটিভ একটা স্টোরি। আমরা কাউকে কোনো কোশ্চেন করতে চাই না, কাউকে কোনো জাজমেন্ট নিতে চাই না, কে ভালো কে মন্দ সেটা নিয়ে প্রশ্নও করতে চাই না, কে রাইট ছিল কে রং ছিল সেটাও প্রশ্ন করতে চাই না। কিন্তু উনি প্রথমে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আজকের এই স্টোরিটা বলেছেন, সেটা হচ্ছে আমার জীবনটা এমন হলো কেন। এই জায়গাটায় কোনো পরিবর্তন আনা যায় কি না, ব্রডার সেন্সে আমরা এটা নিয়ে কথা বলতে চাই। আমরা ওনার মা কি করেছে ওনার সঙ্গে, ওনার বাবা ওনার সঙ্গে কি করেছে, বাবা রাইট নাকি মা রাইট। আমি জানি বেশিরভাগ গল্প যারা শুনতেছেন তারা এই বয়ানটাই দিতে আসবেন এখানে। আমাদের গল্পের বয়ানের জায়গাটা ওটা না। আমরা বলতে চাই যে একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা সন্তান যেভাবে বড় হচ্ছে, সেই বড় হওয়াটাকে আমাদের সোসাইটির জায়গা থেকে চ্যালেঞ্জ করা উচিত কিনা। আমাদের এই গল্পটা মূলত সেজন্যই, এবং এখানে ম্যাক্সিমাম বিষয়ই মনোজাগতিক। তো ভাইয়া ওই যে বারবার যে বলছেন প্রশ্ন কেন করো নাই, কারণ আমার মা যে ব্যাপারগুলো আমাকে বলছিল, এই এত ক্রিটিক্যাল সিচুয়েশনসে ফিল করছে, আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি ওটা করেও থাকো বাবা, আমার মাকে তো অনেক কষ্ট দিছো তুমি, তুমি এটা ডিজার্ভ করো। এর জন্য না আমি কখনো কোশ্চেনের জায়গাটা আমার কাছে আসেই নাই, কারণ আমার মা তো অনেক কষ্ট করছে। এটা এখন মানে মনে হইলো, এর জন্য বললাম যে কেন আসলে কোশ্চেন আমি কেন করি নাই, ওটা আমার মধ্যেই মনে হইতো যে আমার তো অনেক কষ্ট তুমি দিছো, তো কি হয়েছে তুমি করছো। অ্যান্ড সামহাউ খুঁজে পড়ে কি হয়েছে, আমি তো সেই একাই বড় হয়েছি যে এরকম কি বলে জেলখানা খাটলো বাচ্চা দেখতে গিয়ে। এটা সত্যি খেটেছে সে? হ্যাঁ খেটেছে। ওকে, যেহেতু বাচ্চা দেখতে গিয়ে সত্যি জেলে গেছে। হ্যাঁ সত্যি জেলে গেছে। আচ্ছা, তো যেটা হইলো আমার বাবার তখন নাকি অনেক, এই জন্য আপনার সঙ্গে স্যার পরবর্তীতে যোগাযোগ করেনি, এটাই তার অ্যান্সার। হ্যাঁ আরো কিছু কাহিনী আছে বলি। এটার পর যখন সে বের হয়, অনেক কষ্ট করে বের হয়, অনেক টাকা পয়সা নাকি খরচ হয় বের হওয়ার জন্য, অ্যান্ড সে বের হয়ে একটা নেয় যে এবার আমার মার একটা ক্ষতি করবে, সে হয়তো মেরেই ফেলতে পারে। এটা কার কথা? আমার বাবার কথা, এটা রিসেন্টলি শোনার কথা আর কি। ওকে, সো মেরেই ফেলতে পারে। তো আমার মা নাকি আবার 2 দিন পরে গিয়ে মানে ওই স্টুডিও যেটা ছিল ওইখানে গিয়ে নাকি পা ধরে বসছে যে শোনো আমি যেটা করছি আমি নিজের থেকে করি না, আমাকে এটা করানো হয়েছে, আমাকে মাফ করে দিও। ওই তো আর যোগাযোগ হয়নি, তো হয়নি, আমিও আর কখনো ফিল হয়নি আমি যোগাযোগ করবো, বাবা একটা ম্যাটার করে, বাবা দরকার আছে, ওইটা আমি মনে করি নাই। কিন্তু আশেপাশের এনভায়রনমেন্ট আসলে সবসময় মানে জোর করে মনে করাইতে হবে যে বাবা একটা ম্যাটার করে, বাবা ছাড়া মেয়ে কেমনে বিয়ে হবে, এগুলো আর কি। যতই চাই এগুলো থেকে স্কিপ, কিন্তু এগুলাই ঘুরে ফিরে সারাউন্ডিং এর প্রশ্নগুলো আসতো। হ্যাঁ জানে বাবা নাই আশেপাশে অনেকেই, তাও যে গুছাই গুছিয়ে প্রশ্ন করতে হয় তোর বাবা কই থাকে, তোর বাবা কই। আমি কোনো অ্যান্সার করতে পারতাম না, আসলে বাবা কই, এরে বাবা ডাকতাম, খালা তো মানে খালু যে খালার হাজবেন্ড তারে বাবা ডাকতাম, এগুলো করতাম, বলতাম এ বাবা সে বাবা, এরকম গেছে আমার ছোটবেলা। তো ছোটবেলা আরো অনেক কিছু, আমি জাস্ট 10 থেকেই এই মিডিয়ার এই প্রেজেন্ট গুলোতে ছবি দেওয়া এই বিষয়গুলোর মধ্যে কাজ করতে শুরু করলো। সো সামহাউ এর মধ্যে আমি মিডিয়াতে টুকটাক কাজ শুরু করি আর কি। আচ্ছা, তো যখন আমি বিউটি প্রেজেন্ট থেকে বের হই, এর মধ্যে তার সাথে কোনো যোগাযোগ নাই। আর আমার মার সাথে হয়তো আমার ভুল ছিল, ছোটবেলায় বাপ ছাড়া বড় হইলে আমার মা অনেক মানে টেক কেয়ার করে রাখতে চাইতো আমাকে। তো একটা ছোটবেলার একটা এইজ থাকে না যে স্কুল থেকে একটু 1 ঘন্টা একটু ফুচকা চটপটি খাবো বা একটু আড্ডা দিব, এইটা আমি ভয় পাইতাম কোনোদিন যে আধা ঘন্টা আমার লেট হয়ে গেছে আজকে আম্মা মাইরা ফেলবে, এই ভয়ে ভয়ে বড় হওয়া হয়েছে। আমারও ইচ্ছা করতো যে একটু যাই ঘুরতে, এগুলো নিয়ে আমার মার সাথে ছোটবেলার থেকে ক্ল্যাশ লেগে থাকতো। আম্মা একদমই পছন্দ করতো না, আর আমি ওয়েস্টার্ন পড়তে ছোটবেলার থেকে পছন্দ করতাম, মা এটা পছন্দ করতো। মা পছন্দ করতো
না, আবার কিনেও দিত। বসুন্ধরা সিটি যখন প্রথম হয় তখনকার সময় 800 টাকা না 1800 টাকা দিয়ে আমাকে জিন্সের প্যান্ট কিনে দিছে। তখন ছোটবেলায় সে পড়ায় অভ্যস্ত করছেন, বড় হওয়ার পর আমি এগুলোতেই অভ্যস্ত, আমার সালোয়ার কামিজ আমি ক্যারি করতে পারি না। ছোটবেলায় সে পড়ায় অভ্যস্ত করছে না, আমি যখন পড়তে চাই, আমি যখন ফ্যাশন বুঝি তখন দিবে না। থাকে একটা মোমেন্ট, মেয়েদের একটা এইজের আর কি, ওই সময়টা আর কি। তো বাবা নাই, ওরকম কোনো রুটিন নাই বাসার, একটা মা মেয়ে থাকি, খাওয়া দাওয়ার অ্যাকচুয়ালি কোনো রুটিন নাই, এইভাবে আর কি একটা অগুছালো একটা আর কি রুটিন লাইফ হয়ে বড় হয়। ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ইম্পর্টেন্ট। বাবা থাকলে যেটা হয়, আমি আসলে যেটা দেখি বাইরে, বাবা অফিস থেকে আসে, একটা খাবারের জোন হয়, একটা টাইমিং থাকে, ওই ব্যাপারগুলো কখনো আমি অ্যাকচুয়ালি সংসার থাকলে যেটা হয়, সংসার থাকলে যেটা হয়, মানে সংসার বলতে আমরা কমপ্লিট একটা সংসার বলতে যেটা বুঝি। মানে আমি আমার ফ্যামিলিতেই দেখতাম এরকম অদ্ভুত সিচুয়েশন, আশেপাশে সবাই খুব গুছানো, কারণ আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগতো, আমি চাইতাম, বাট সামহাও আমার কপালে ছিল না। এন্ড এর জন্য আমার নিজের অনেক ইচ্ছা ছিল আমি সংসার করলে অনেক সুন্দরভাবে সংসার করব। আচ্ছা, সো যেটা হইলো, আমি মিডিয়াতে কাজ করা শুরু করলাম। এই আমার মার সাথে একটা ঝগড়াঝাটি ক্ল্যাশ ব্যাপার সবসময় ছিল। অ্যান্ড আমার মাও একটা খিটখিটে মেজাজে ছিল অনেকদিন, মানে তার লাইফে কেউ নাই, সব যার আমাকে পাইলে সব কিছু আমার উপরে দিয়ে উঠানোর চেষ্টা করতো। এবং মা ট্রাইও করে নাই মনে হয় আপনার জন্য। আমার জন্য কি ট্রাই করেনি? মানে তার সেকেন্ড লাইফ বা বিশাদী করা, এগুলো আমি আসলে কিছু শেয়ার করতে চাচ্ছি না, অনেক কিছুই আছে, এগুলো আমি শেয়ার করতে চাই না। আমি এখানে ইন্টেনশনালি বা ইচ্ছাকৃত কাউকে ভালো কাউকে খারাপ কিছু করতে চাই না। একদম যেটা হইছে, যেটা শুনছি, যেটার ফিল, আমি জাস্ট সেটাই বলবো। আমার মাকে ভালো করব, বাবাকে খারাপ করব, বা আমি কিচ্ছু না, যেটা হইছে আমি সেটাই শেয়ার করব। তো তার সাথে আমার এরকম একটু খোঁচাখুচি সম্পর্কে তা আমি একটা টাইমে না বিরক্ত লাগতেছিল, এত মানে মারামারি করতো আম্মা খুব, মানে কেন এরকম, মানে মারামারিও ঠিকঠাক, আম্মা করতো। ধরেন আমরা 7 নম্বরে আমাদের নিজেদের একটা বাড়ি ছিল, টিন সেট, আমার পাশের বাসায় আমার শেয়ার করা ঠিক হবে কিনা জানি না, বাট আমি শেয়ার করতে চাবো, কারণ একটা ছেলে বা একটা বাবা ম্যাটেরিয়াল বাসায় থাকলে মনে হয় একটা মা এইভাবে স্ল্যাং ইউজ করতে পারে না। যেটা আমি শুনে বড় হয়েছি, আমি এটা শেয়ার করবো অবশ্যই। আমার পাশের বাসায় 2 তলায় বাসা, আমার মা যদি আমাকে গালি দিত, তো একটা টাইম ছিল হচ্ছে কারেন্ট চলে যেত 1 ঘন্টা করে, ওই 1 ঘন্টা করে আমাদের মানে ছুটি থাকতো যে আমরা বেরোবো, আয় তোর মা তো আজকে তোরে দিছে ঠিক মতো, সবাই শুনে ফেলতো বলতো যে অপোজিটে দোতলায় আমার ফ্রেন্ড থাকতো, ও শুনতো, ও পরে বলতো আজকে তোরে দুপুরে এমন দিছে কেন রে। কি লেভেলের যে স্ল্যাং, আমার এটা বলা উচিত হবে কিনা জানি না, বাট কি লেভেলের যে স্ল্যাং, ও মাই গড। এর জন্য আমি একটু বিরক্ত ছিলাম যে মারো, তুমি গালিগালাজ করো কেন। ওইটা থেকে ফিল হতো যে আমার বাবা থাকলে মনে হয় তুমি এগুলা করতে পারতা না, কেউ বলার থাকতো। যে দেখতাম খালুদের মা কেউ দোষ করলেও কিছু বললে যে চিল্লাইতো, আয় কেন বলছো, এই সেই, এই ব্যাপারটা আমি কোনো পাই নাই। তো আমার মার সাথে একটা খিটখিটা ব্যাপার তখন থেকে আর কি একটা টাইমে আসলে ক্রিয়েট হয়। আচ্ছা, সো একটা টাইমে আমি মুভি যখন করি, আমি ভালো ইনকাম শুরু করি, আমি ছোটবেলার থেকে আসলে টুকটাক ইনকাম শুরু করি। তো আমার কেন জানি মনে হইলো আমি ভালো ইনকাম তখন করতেছি, ভালোই কি বলে ফ্যামিলিতে দিচ্ছি, মনে হচ্ছে যা মানে জিদ করি যে আব্বুর সাথে যেয়ে থাকবো এখন। ওকে ওকে, জিদ থেকে হয়তো আম্মুকে দেখাবো এখন আমি এত কিছু করে এই করি, তুমি এমন করো কেন আমার সাথে, আমি বাবার সাথে যেয়ে থাকবো। সামাও আমি নাম্বার ম্যানেজ করি, তাকে ফোন দিই, একটা চাইনিজ ওই শ্যামলির ওইখানেই লাঞ্চে দেখা করি আমরা। অ্যান্ড আমার সন্ধ্যায় অথবা কোনো কাজ ছিল, আমি একটু তাড়াহুড়াতেও ছিলাম, শেয়ার করলাম যে আম্মা এরকম এরকম করে, আমি খুব বিরক্ত, বাট আমি আলাদা বাসা নিতে চাই, কিন্তু আমি তো একা একা থাইকা অভ্যস্ত না, সবসময় তো মার সাথে থাকছি, আমি কার সাথে থাকবো, তাহলে চলো তুমি আমি মিলে থাকি। মানে এটা কেন করছে আমি জানি না, তার সাথে তো ওই বন্ডিংও আমার না, বাট আমি আবার খুব সহজে মিশতে পারি। ওইখানে যে বলতেছিলাম হ্যাঁ চলো যে থাকে, আমার অনেক জ্বালাইছে, তোমার জ্বালাইছিল তো টুকটাক আব্বুর কাছে শুনছি না, তো হ্যাঁ জ্বালাইছিল ঠিকই ছিল, চলো এখন আমরা একসাথে থাকি। তো সামহাও আমার মনে নাই তার কাছ থেকে তখন পজিটিভ ওইরকম কোনো অ্যান্সার মেবি আমি পাই নাই। তো ওই যে চলে আসছি, তারপর আবার তার সাথে যোগাযোগ হয় নাই, সিনটা অ্যাকচুয়ালি আমার মনে নাই, বাট একটা কোনো নেগেটিভ থট আমার কাছে দিছিল, যেটার জন্য আমার মনে হয়েছিল থাক মাই ভালো, মাগাজি জি কেন থাক, আমার সাথে তো আছে, কোথাও তো যায় নাই। ছোটবেলার একটা সিন মনে আছে যে তাকে নিয়ে কেউ হয়তো বা
অ্যাব্রোড যাওয়ার প্ল্যান করতেছিল। So আমি জড়াই ধরে কাঁদতেছিলাম। আমি জানি না, আমি জড়াই ধরে কান্দার সিনটা মনে আছে, বাট সিচুয়েশনটা পরে বলা হয়েছে যে সিচুয়েশনটা নাকি এইটা ছিল। আশেপাশের মানুষজন বলছে আবার মিথ্যা কথা, জানি না অ্যাকচুয়ালি। কাকে জড়াই ধরে? আম্মাকে। মা চলে যাবে দেশের বাইরে? হ্যাঁ, ওই যে বললাম যে আসছি, নেগেটিভ থট, মাই তো ভালো ছিল, ওই কথাটা মাথায় আসছিল যে আমি জড়াই ধরে একটা সময় কাঁদছিলাম যে না মা তুমি যাও না। মানে সামহাও কারোর সাথে তার অ্যাব্রোডে কোথাও যাওয়ার একটা প্ল্যান ছিল, ওখানে মনে হয় আমি এক্সেপ্টেড ছিলাম না। আমি জড়াই ধরে কাঁদতেছিলাম দেখে নাকি আমার মা নাকি যায় নাই, এটা আমার মার কাছ থেকে শুনছি। কিন্তু জড়াই ধরে যে আমি একটা আমি কাঁদছি মানে একদিন সন্ধ্যায়, ওটা আমার মনে আছে, বাট হিস্টোরিটা আমি জানি না। বাট আম্মা এই হিস্টোরিটা বলছে, বাট আদার্স কাছ থেকে শুনছি মিথ্যা কথা, কি যে কোথায় যাওয়ার কথা ছিল। তো ওই তো ব্যাক টু প্যাভিলিয়ন, আবার মা টুকটাক কাজকর্ম করা। এর মধ্যে আসলে তার সাথে কোনো সিন নাই, সে ওই যে আবার গেল, সে গেল, কিন্তু সে কখনো না, যতই মুখ দিয়ে বলি এই সে একদম ভিতরে ভিতরে না মানে খুব একটা কেমন জানি একটা মানে কিরকম কষ্টটা বুঝাইতে পারবো না, সে তো বেঁচে আছে। তো তার কি একটু ইচ্ছা করে না যে মেয়েটার খবর নেই? অনেক স্ট্রংলি দেখাই সবাইকে, কিন্তু ভিতরে কোনো একটা জায়গায় হয়তো কষ্ট লাগে মাঝে মধ্যে, হয়তো বা কোনো নীরবে বসে আছি, মন খারাপ, বাপটা এমন কেন, বেঁচে আছে, তার একটা মেয়ে আছে, তার কি একটু মনে পড়ে না, তার কি একটু ইচ্ছা করে না তার মেয়ের সাথে যোগাযোগ করতে, কথা বলতে, এমন কেন? আমি তাকে নিয়ে আমার ভালো কোনো থটস আর নাই। ওই যে হাসপাতাল থেকে যাওয়ার পর তো ব্যাড থটস নিয়ে গেছি, ওই সেকেন্ড যখন থাকার প্ল্যানে আসলাম তখনও ব্যাড থটস নিয়ে গেছি। তো তার জন্য আর কোনো ভালো কিছু আসলে আর ভিতরে নাই। আমার মা যা বলছিল তো তা তো আসেই অ্যাডেড। অ্যান্ড বড় হওয়ার পর আমি যেভাবে জাজমেন্ট করছি যে আম্মার কাছ থেকে এতদিন শুনছি, অ্যান্ড আমি বড় হওয়ার পর এটা ফিল পাইছি, সো সবই রাইট। বাদ এই চ্যাপ্টার, মা আছে, মারি নিয়ে থাকতে থাকি। ইন দ্য মিন টাইম যেটা বলতেছিলাম যে আমি ভিট চ্যানেলে টপ মডেলের ফার্স্ট রানার আপ ছিলাম, ওইটার একটা গ্র্যান্ড ফিনালে হয়। সো ওইটার যে কোরিওগ্রাফার ছিল তানজিল আলম, ইগলস ডান্স কোম্পানি, তার সাথে আমার একটা ইন্টিমেসি হয়, ওখান থেকে একটু প্রেম। সো প্রেম করে মানে মিডিয়ার থেকে একটা মানে প্রেজেন্ট থেকে বেরোইছি কাজ করতে, বাট প্রেজেন্ট থেকে বেরোয় বিয়ে করে সংসার শুরু করছি, অ্যান্ড আমি পুরাই আমার একটা সাংসারিক লাইফে চলে গেলাম। অ্যান্ড সাংসারিক লাইফে যাওয়ার পর এত আদর, এত অন্যরকম ব্যাপার, ফ্যামিলি এনভায়রনমেন্ট খুব ভালো লাগতেছিল আমার কাছে, খুব এনজয় করতেছিলাম। হয় না বিয়ের পর এই হয় সেই হয়, আমার কাছে না এই ফিলই আসে না। বিয়ের পর আমি প্রথম 31st নাইট পালন করছি, ব্যাপারটাই অন্যরকম আমার কাছে লাগতেছিল। সো বাবা কি হয়েছে, মা কি হয়েছে, কোনো কিছুই আমি আর ওই ব্যাপারটা আস্তে আস্তে ভুলেই যাচ্ছিলাম। বাট আপনার বিয়ের আগে কি মানে লাইক আপনার স্পাউস সে কি আপনার পাস্ট জানতো, যে সব কিছু জেনে শুনে শেয়ারিং এর ব্যাপারটা তো ইম্পর্টেন্ট। না, যেটা ফার্স্ট দেখায়, যখন ফার্স্ট কথাবার্তা, বাবা কই থাকে, বিদেশ থাকে, বললাম যে ওই পর্যন্ত বিদেশ থাকে, বলতাম বিদেশ থাকে, ওটাই বলছিলাম। বাট যখন বিয়ের ব্যাপারগুলো ফাইনাল হচ্ছিল তখন বলছি, শেয়ার করছি আমি যে এই কিন্তু ইস্যু। এটা কি কোনো ম্যাটার করেছে তার কাছে? না, না, তার কাছে কোনো ম্যাটার করে না এটা। ওকে। আমাদের বিয়ের স্টোরিও অনেক মানে মানে সিনেমাটিক স্টোরি, ওটা সেটা কি আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল, লাইক বাবার? না, আমার ফ্যামিলি থেকে, বাবা তো নাই সিনে। ওকে। আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না, আমার যুদ্ধ করে আমার বিয়ে করতে হয়েছে। আমার মনে হয়েছে, এটা কেন মনে হয়েছে, ওই যে আশেপাশে প্রতিবেশী যারা ছিল তারা বলতো তোর মার জন্য তো তোর কোনো ভালো ঘরে বিয়ে হবে না রে, কেমনে কি করবি, তুই একটা ভালো প্রেম করে নিজে নিজের বিয়ের ব্যাপারটা ক্রিয়েট করিস। এগুলো শুনতাম আমি, সত্যি কথা। পাশের বাসার যদি দেখে তাহলে বুঝবে যে হ্যাঁ একটা সময় বলছিলাম। অ্যান্ড বিয়ের পরেও একটা কমেন্টস পাইছি, লামিয়া তোর মা একলা হইলেও দূরের থেকে যতটুকু পারবি সাপোর্ট করবি। আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, বাট আমি যেটা শুনছি আমি এটা বলতে চাই। দূরের থেকে, যেহেতু তোর মা একা তোর সাথে নিয়ে বড় হয়েছে, বাট দূরের থেকে যতটুকু পারবি হেল্প করিস, একসাথে নিয়ে কিন্তু আবার থাকার চিন্তা করিস না, তাহলে কিন্তু তোর সংসারটা টিকবে না রে। কারণ তারাও ওই যে তাদেরকে ছোটবেলা থেকে, মানে ছোটবেলা বলতে কি একদম থাকে না, অনেক বছর ধরে একসাথে ছোট বড় হওয়া, সামনে বিয়ে হওয়া, অনেক কিছু দেখে আর কি তারা পাড়া প্রতিবেশী। তো ওই কথাটা আমার খুব কোট করছে যে মাকে নিয়ে থাকার প্ল্যান কিন্তু করো না, সংসার কিন্তু টিকবে না। এই কথা একটা প্রতিবেশী একটা মাকে নিয়ে একটা মেয়েকে মানে কেন বলবে? সংসারে আপনি মাকে নিয়ে থাকবেন এরকম পরিকল্পনা? মানে আমার মা যেহেতু একা, সারা জীবন তো আমি তার সাথে ছিলাম, এখন আমি বিয়ে হয়ে গেছি, শ্বশুর বাড়ি গেছি, সে তো একা থাকতেছে এখানে।
এখন সামহাও যদি আমি মাকে নিয়ে থাকার প্ল্যান করি বা এরকম কোনো কথাবার্তা হচ্ছিল, এর জন্য পাশের বাসার এক আন্টি বলতেছিল লামিয়া শোনো একটা বুদ্ধি দিই। এই আন্টিটাই ওই তো আগে বলছিল তোর মা বা তোর বিয়ে শাদীর তো কোনো প্ল্যান নাই, কি করবে না করবে তুই নিজে বুঝে ভালো দেখে একটা প্রেম করে বিয়ে করিস, বলতো এগুলো আর কি। সিঙ্গেল মাদার বড় হয়েছিস, একটা ভালো বিয়ে করতে হলে ফ্যামিলিগত বিয়ে করতে হলে বাবার দরকার পড়ে, এই সেই, তো নিজেরটা নিজে বুঝে ভালো দেখে বিয়ে করিস, নিজেরটা নিজে বুঝে, এগুলো আর কি শুনতাম আর কি আমি ছোট তখন। তো বিয়ের পরে হচ্ছে যে ওইটা শুনলাম যে এরকম প্ল্যান কিন্তু করেছে, সংসার কিন্তু টিকবে না। তখন তো আমি অনেক কিছু বুঝি যে আমার মার তো একটা মানে একটা ক্যারেক্টার আছে একটু, তো আচ্ছা ঠিক আছে একটু দূরত্ব বজায় রেখে ভালো সম্পর্ক মেনটেন করাই ভালো, কারণ আমার প্রিভিয়াস লাইফে তো তার সাথে আমার কাইকাচাল ছিলই। সো একটা সুন্দর ব্যাপারে আসি যেখানে কোনো প্রতিদিন গালিগালাজ নাই, ঠান্ডা এনভায়রনমেন্ট, শান্তি শান্তি একটা ব্যাপার, কোনো ঝগড়াঝাটি নাই। আল্লাহ সামহাও হয়তো চিন্তা করছিল জন্মের পর থেকে এত বছর কষ্ট করছিস, তোর কিছু একটা টাইম দেই একটু ভালো থাকার জন্য। ওই 4টা বছর খুব লাইফ আমার ভালো ছিল। সো আপনি বিয়ে শাদী করলেন এবং সংসার জীবন শুরু হলো, কিন্তু আমি যতটুকু জানি যে আপনার হাজবেন্ড এখন জেলে আছেন, সেটাও একটা গল্প, বিশাল বড় গল্প। এবং জেলে থেকে প্রায় 5 বছর যাবত জেলে, না তারও লম্বা সময় ধরে, অলমোস্ট 5 ইয়ার্স। আর এটা প্রথম আপনার মুখ থেকে বলছেন, হয়তো অনেকেই জানবে এই বিষয়টা, এটা কেউই জানতো না। নাম কি তার? তানজিল আলম। তানজিল আলম। উনি একজন কোরিওগ্রাফার। ইগলস ডান্স কোম্পানি, বাংলাদেশের স্বনামধন্য একটা ডান্স প্রতিষ্ঠান। সব মানে ধরেন একদম জ্যাকলিন ফার্নান্ডেজ যখন আসছিল ওদের কাজটাও আমরা করছি, নোরা ফাতেহি যে আসলো ওইটার কাজটাও আমরা করছি। সো ভালোই, ইটস ভেরি রিনাউন্ড ওয়ান। এবং ওনার লাস্ট রায় হয়েছে মৃত্যুদণ্ড। জি। সেটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার, এবং যেহেতু এটা একটা আইনের বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনডেলি হয়তো বা যাবো না, কিন্তু ওনার কোশ্চেন হচ্ছে যে আসলে ওনার অপরাধটা কি, রাইট? এই সংসার জীবনে মানে ওনার হাজবেন্ড যে অবস্থায় আছেন সেটার পেছনে ওনার কোনো হাত নাই, ওনার ছোটবেলায় বড় হওয়া যেটা সেটার পেছনে ওনার কোনো হাত নাই। দ্য কোশ্চেন ইজ ওয়াই শি। আমিও বলতে চাই ওয়াই ইউ। ছোটবেলা থেকে শুনে শুনে বড় হই যে বড় আঙ্গুল থেকে পুরো আঙ্গুলটা বড়, তোর ভাগ্য অনেক বড়, তোর কপালটা 5 আঙ্গুলে, তোর ভাগ্য অনেক ভালো। আর ভাগ্যটা ভালো হয়েও ভাগ্যটা ভালো স্টে করে না, ঠিক আমার দোষ। And kind of she is also a single mother. আপনার একটা মেয়ে আছে, হ্যাঁ। বয়স কত? 4+। দেখেন না, আমিও বাচ্চারা বড় হইলাম, আমার মেয়েটারও কি ভাগ্য, আমার মেয়েটাও বাচ্চারা বড় হইতেছে। এই বিষয়টা আমি নিতে পারি না। আমিও সামহাও আমার মেয়েটা মানে ফাদার ফিগার টাইপের কেউ যদি আদর করে ও অনেক পছন্দ করে। আমি আমার ক্লোজ পার্সন যারা, আমি বলি তাকে না আঙ্কেল চাচা পাপা বলো, পাপা মানে ছোটবেলা থেকে নিজেও কেমন জানি পাপা পাপাই বলে, আর আমি না করি না, থাক ডাকুক, দেখে মন ভরাকটাও পাপা পাপা বলুক। এটা হয়তো ওর বাবার কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমি ডাকতে পারিনি। আর বাচ্চা ডাকুক, তাও মন ভরে ডাকুক। মানে আমার লাইফের সব থেকে বড় কষ্টের বিষয়টাই এখন এটা, যে আমি পারি নাই, আমার মেয়েটারও কেন এমন হইলো। আর আমার মেয়েটাও আমাকে শুনবে যে সিঙ্গেল মাদার, ভালো বিয়ে হবে না, এই সেই। অ্যান্ড আমার কাজ করতে হয়, আমি প্রপারলি ওদেরকে সময় দিতে পারি না। হয়তো ও বলবে মা তো সময় দেয় না, মা তো ভালো না, আর আমি কাজে গেলেও বুকটা ওদের জন্য কুচকুচ করে, বাট আমার তো কাজ করতে হবে, দুটা বাচ্চা আমার দেখতে হচ্ছে। তো আমি চাইলেও পারি না যতটুকু সময় ওদেরকে দিতে চাই। দেখেন ওদের কাছেও আমি খারাপ হবো যে মা ভালো না, বাট দিন শেষে আমার বাচ্চা যখন চাবে মা এটা লাগবে, PS4 লাগবে, কম্পিউটার লাগবে, এটা লাগবে, আমি যখন দিতে পারবো না তখনও ভালো না। তো ওইটা যেন আমি ব্যাকআপ দিতে পারি, ওইটার তো আমার ব্যাপারটা কি বলে ইনশিওর করতে হবে। আমি চাই না যেহেতু বাপ ছাড়াই বড় হচ্ছে, ওদের অন্য কোনো কিছুর অভাব ওরা পাক। এখন সেটার জন্য ওরা এখন ছোট, একটা মানুষ আমি বিলিভ করি একটা সার্টেন টাইম পর্যন্ত আর্ন করতে পারে। সো
আমি টুকটাক আর্ন করে একটু ব্যাকআপটা রেডি রাখি, তারপর ভাই সময় ঘোরা, কি কিনবি না কিনবি তখন সব যখন দিব তখন আর মাকে দোষ দিবি না, এটা আসলে আমার ফিল। আলোচনা সমালোচনা হয় না আপনার অনেক কাজ হয়। নিয়ে, আপনার লুক নিয়ে অনেক হয়, সমালোচনা অনেক করেন? হয়। আমি এখন আর কেয়ার করি না অ্যাকচুয়ালি। আমি 2 দিন না খেয়ে থাকবো, আমি দুঃখে থাকবো, কষ্টে থাকবো, কেউ একবেলা এসে আমাকে ভাত দিবে না, কথা বলতে পারবে, কেউ 2000 টাকা দিয়েও হেল্প করবে না আপনাকে। তো তোরা যখন হেল্প করবি না, তোরা কথা বলবি কেন? আর কথা বললে বল, আমারটা আমি জানি, আমি বুঝি, আমারটা আমার করতে হবে। আচ্ছা, এই অনুষ্ঠানে আমি একটু বলি ওনাকে, উনি আমাকে যখন হোয়াটসঅ্যাপ করেন, ওনার হোয়াটসঅ্যাপে আসছে হচ্ছে ল্যাম্পস ওয়ার্ল্ড নামে, জি রাইট? জি। সো ল্যাম্পস ওয়ার্ল্ড, তো আমি প্রথমে তো এটার খুব একটা আগ্রহ দেখেনি, কারণ এরকম অনেক হোয়াটসঅ্যাপ আমার কাছে আসেন যারা স্টোরি বলতে চান। দেন আমি ওনার পেজে গেলাম যে উনি আসলে কি করেন বা ওনার কাজগুলাকে একটু দেখার চেষ্টা করলাম। পরে আমার কাছে মনে হলো যে শি ইজ অ্যান এন্টারপ্রেনার। তো উনি, আপনার পেজের নাম কি বললেন? লাম্পস ওয়ার্ল্ড। আমার মিয়া আমাকে সবাই ছোটতে লাম ডাকে, তো ওই প্রেক্ষিতে তো লাম্পস ওখানে গেলাম, গিয়ে আমি দেখলাম, তারপরে উনি আমার স্টোরি একটা সামারি পাঠালেন। তো আমি সাধারণত মনে হলো যে ঠিক আছে, লেটস শুনি, মানে শুনলেই যে প্রচার করতে হবে বিষয়টা এরকম না। তো আমি ভাবিও নাই যে বলবেন শুনি, আমি এটা এক্সপেক্টও করি নাই। আমি জাস্ট একটা টাইমে রিসেন্টলি আমার বাবার সাথে কথা বলার পর সে রাখলো, রাখার পর আবার সে একটা ফোন দিল, ফোন দিয়ে সে খুব কান্না কান্না একটা মুডে বলতেছে, বাবা রে, জন্মের পরও তুই এরকম কষ্ট পাইলি, বিয়ের পরও তুই শান্তি পাইলি না, খুব স্যাড স্যাড কান্না কান্না ফেসে। আমি খুব স্ট্রং ছিলাম, ওনার ওই টোন আর ওই কথাটা না আমাকে কেন জানি খুব বুকে জোরে আঘাত দেয়। আমি জাস্ট শোয়ার থেকে উঠে ড্রয়িং রুমে বসে সোফাতে বসে আপনাকে আমি এই মেসেজটা দিই, কেন দিই আমি জানি না, আমার কি দোষ? সো ইউ লিসেন মাই হ্যাঁ প্রোগ্রাম, আমি রাইট? হ্যাঁ আমি দেখতাম, ভালো লাগতো আপনার ওই ব্যাপারগুলো, যে মা খুঁজে পায়, আপন বাচ্চা ঠিকানা। খুঁজে পায়, এগুলো এগুলো আমি খুব দেখতাম, ভালো লাগতো। কিন্তু কখনো আসবো এটা কখনো চিন্তাই করি নাই, কারণ কেন এই চিন্তা করবো, আমার তো কেউ হারাই যায় নাই। জাস্ট 1 মাস হবে না, মেবি 1 মাস অলমোস্ট হবেই। হ্যাঁ, আমার মার ফোন, তোর বাবা তো তোরে খুঁজতেছে, ফোন নাকি ধরস না, বাবা খুঁজতেছে, মানে আমি সেদিন অনেক ব্যস্ত, আম্মা এই কথা বলতেছে ফোন ধরস না নাকি, মানে নর্মাল, তোর বাবা ফোন দিতেছে ফোন ধরস না নাকি। আর তার আগে তাদের সাথে একটা কনভারসেশন মেবি হয়েছে, আমি না এতটা বদার ফিল করি নাই। আচ্ছা ঠিক আছে, এত বছর তো আমিও ওয়েটে থাকছি, আমি কাজকর্ম শেষ করি, বাবা একটু ওয়েট করুক, সমস্যা কি? আমাকে আম্মা নাম্বার পাঠালো, এই যে নাম্বার, অনেক বয়স্ক মানুষ, অনেক কষ্ট করে নাম্বার খুঁজে বের করছে, ফোন দে। সেদিন আমার মা ভয়েস টেক্সট, একটু পর ফোন দিছস, কথা বলছস, দেখা করার প্ল্যান কর, পাগল হয়ে গেছে সেদিন আমার মা। আমি জাস্ট অবাক, কেন, ওয়াই? আমার কাছে তার এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। বাবা ফোন দিছে, এক্ষুনি দেখা করার প্ল্যান কর, কালকে ডিনার করার প্ল্যান কর, এই সেই হ্যান ত্যান করে, ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগতেছিল। আরে আমি কাজ করতেছি, দৌড়াইতেছি, উনার জীবনে একটা জিনিস হ্যাপেন হয়েছে, এখন এটা আমি করি, আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, আমি তাকে ফোন দিই নাই। সেই দিন বা তার পরের দিন মনে হয় সে নিজেই আমাকে ফোন দেয়, আননোন নাম্বার, হ্যালো আসসালামু আলাইকুম, কে? আমি তোমার বাবা। আমি তখনও বাইকে অনেক দূরের উপর, বাবা আমার মোবাইলে অ্যাকচুয়ালি চার্জও নাই, আর আমি একটা কাজে যাচ্ছি, টুকটাক কনভারসেশন চলতেছিল আর কি, এরকম এরকম। ও ওই যে বললাম, তার কথা শুরুতেই হচ্ছে থাকে এই যে, বাবা এত বছর একবার প্রয়োজন মনে করলা না একটু খবর নিতে। আমি একটাই বাইকে চলাকালীন অবস্থায় তাকে রিপ্লাইটা এটাই দিলাম, আসলে বাবার কাছ থেকে ওইরকম কোনো ফিল আমি পাই নাই যে বাবার খোঁজ নিতে হবে, খবর নিতে হবে, এর জন্য আসলে নেই বাবা। কষ্ট করে তোমার নাম্বারটা ম্যানেজ করছি, তখন আমি জানি না সে কি করে, তখনও আমি জানি না যে আমার বাবা কি করে, এটা মনে হয় পরে শেয়ার করলেই ভালো হইতো। তো আমার আশেপাশে টুকটাক অনেকেই তো জানে ব্যাপারটা, বলতেছে কি, এই তুই কথা বলছ না কেন, ফোন দে, কথা বল, আঙ্কেল মনে হয় অনেক টাকা পয়সার কোটিপতি হয়ে আসছে, ছোটবেলা থেকে যা যা পাস নাই সব 28 বছরেরটা একবার এখন শোধ করবি, নিবি, এই সেই। আমার আশেপাশে বলতেছে, এই কথা বলছ না, বল, দেখ কই থাকে, কি করে। আমি একদমই ইন্টারেস্টেড না, কি করে না করে তার দরকার নাই আমার কিছু। আমি এখন অনেক নিজে যতটুকু পারি ভাই, আমি অনেক হ্যাপি। ছোটবেলা থেকে যখন দরকার ছিল তখন পাই না, এখন দরকার নাই। আমি বাসায় যাই, বাসায় সেদিনকে রাতে আমি তাকে ফোন ব্যাক করি,
ব্যাক করার পর সে আমাকে বলতেছে, ওই যে তখন কথাটা বললাম বা ফিল হয় নাই, কেন বাবা, বাবার দোষ কি ছিল? ওই সেম কথা আবার ঘুরায় ফিরে যেগুলো শুনছি সেগুলোও আছে, আর নতুন কিছু জিনিস আছে। তোমাকে খুঁজতে গিয়ে জেল খাটলাম, এই বাবার খবর নিতে তোমার প্রয়োজন মনে হইলো না? আমি না একদম ওপেনলি শেয়ার করবো আপনার সাথে, আপনার কেটে দিতে ইচ্ছা করলে কেটে দেবেন। মানে একটা মার বিষয় নিয়ে, একটা বাবার কাছ থেকে, বাবা নিয়ে এতদিন শুনছি, মা নিয়ে শুনতে গেলে কেমন লাগে ব্যাপারটা আমি আপনার সাথে বলতে চাই। বলেন প্লিজ। তারপর আচ্ছা, তো রাত্রে আমি তাকে ফোন ব্যাক করলাম এন্ড 4-5টা কোশ্চেন দিলাম। ছোটবেলার থেকে আসলে তোমাকে নিয়ে যেগুলো শুনে বড় হয়েছি, এন্ড ওই যে পড়ার সময় যখন তোমার কাছ থেকে ব্যাক আসছি, ছোটবেলা এন্ড বড়বেলার ফিল নিয়ে আমার আসলে মনে হয় নাই তোমার সাথে আমার যোগাযোগ করা উচিত। আমার মনে হয়েছে তুমি তোমার একটা জগৎ, তোমার একটা ফ্যামিলি নিয়ে তুমি ব্যস্ত, সো তোমাকে ডিস্টার্ব করা মনে হয় না আমাদের ঠিক হবে। আমি তোমার কাছে কিছু কোশ্চেন করি, এগুলোর অ্যান্সার দাও, অ্যান্সার দেন। আপনি একটা করে কথা বলতেছি, এন্ড ওই যে হাবি জাবি জেল এইটা সেটা এগুলো বলতেছিল। এন্ড আরেকটা কথা শেয়ার করলো যে জেলে তো একবার গেছিলই, আসার পর নাকি সে আবার হয়তো ট্রাই করছে, তখন নাকি কোন কালা জাহাঙ্গীর বা এই টাইপের কোনো ডন টন ছিল, এদেরকে দিয়ে নাকি বা বাবাকে ডাকাই নিয়ে আসছে কোনো এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ, এন্ড ওইখানে যে নাকি দেখে আম্মাও দাঁড়ায় আছে ওনাদের সাথে, এন্ড বলা হয়েছে যে ডিভোর্স হয়ে গেছে, অনধিকার চর্চা কেন করো এখন এসে, হ্যান ত্যান। তো সে নাকি সামহাও অনেক কষ্টে ওইখান থেকে বের হয়ে আসতে পারছে, না সেদিনই নাকি তার সামনে পিস্তল ছিল, সে নাকি শুট আউট হয়ে যেতে পারতো, বেঁচে আসছে ওখান থেকে। আমি বললাম একটা মহিলা মানুষের ওই আমলে কোন কালা জাহাঙ্গীর এই ছিল, আকাশ ছিল, এই ছিল, আপনার কি কোনো প্রকাশ বিকাশ ছিল না? মানে এগুলা হচ্ছে তার মানে উসিলা, যে এর জন্য ওই একবার তো জেল খাটছে, একবার এরকম নিয়ে গেছে, এর জন্য সে কখনো ট্রাই করে নাই। আমি যখন শুনতেছি তখন আমি কি, শোনেন, আমার সাথে যদি এখন এরকম কিছু হয়, ওর বাবা বের হওয়ার পর যদি ওর বাবার মনে হয় আমি বাচ্চা কাচ্চা ঠিক মতো পালন করতে পারি না বা কিছু বাচ্চা নিয়ে যাবে, আমাকে 50 বার যদি জেল খাটায়, কালা জাহাঙ্গীর করে, এই করে সেই করে, আমি যতদিন আমি এই শ্বাসটা চলবে ততদিন যাবত আমি একটা মেয়ে হয়েও ট্রাই করে যাব যে না, আমি যেন আমার বাচ্চাকে আমার মতো করে পাই, হোক বাবার কাছেই থাকুক, বাট আমিও যেন পাই, ওইটা আমি আমার লাস্ট নিঃশ্বাস পর্যন্ত ট্রাই করে যাবো। একটা মেয়ে মানুষ হয়ে এখন আমার ফিল, আর এটা যদি কখনো আমার সাথে হয় আমি এটাই করব। আপনি যে কথাটা বলতেছেন, আপনার এই কথাতে আমি একদমই মানে কি বলে ইমপ্রেস হইতে পারলাম না। সে একটা মেয়ে মানুষ, তার প্রকাশ বিকাশ আছে, আপনি একটা ছেলে মানুষ, আপনার কোনো আকাশ বিকাশ ছিল না এটার ফিডব্যাক দেওয়ার জন্য? আজকের এই গল্পটা অনেক কিছুই প্রচার হবে না, ডেফিনেটলি হবে না, হওয়ার সম্ভাবনা। প্রথম কথা হচ্ছে এটা, তবে আমি শুনেছি, খুব মনোযোগ দিয়ে শুনেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এইসব বিষয়গুলো আপনাকে না বলে আপনি হয়তো ক্লিয়ার না, ডেফিনেটলি না। আমি আপনাকে সামনে বসেই বলছি, আমি অনেক কিছু মিউট করব, অনেক কিছু ফেলে দিব যতটুকু। তবে আমার গল্পের মূল জায়গাটা, যেটা আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে আমি আপনাকে প্রশ্ন করতে পারবো, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেখার জায়গাটা কি, মানে কয়েকটা কোশ্চেনই জিনিসটা হয়ে যাবে। আপনার বয়স 28, আপনি নিজেও এখন আপনার মেয়েকে দিয়ে বোঝেন যে আপনি যে সিচুয়েশনের মধ্যে আছেন, মানে কিভাবে আপনাকে বড় করলে, আপনার বাবা মায়ের জায়গা থেকে যদি বলি আমরা, তারা দুজন সেপারেট হয়ে গেছে, বাট আপনার বেটার বড় হওয়ারটা কিভাবে তারা দিতে পারতো। এই ডিভোর্স বা এই সেপারেশনটা আনএভয়েডেবল, এটা মেনে। প্রথম কথা হচ্ছে যে ডিভোর্স কোনোভাবে প্লিজেন্ট জায়গা থেকে হয় না। এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল, যে আমরা দুজন খুব সুখে আছি, কোন একটা থার্ড পার্টির কারণে আমাদের ডিভোর্স হয়ে গেল, সেটা অন্য জিনিস। বাট দুইজন মানুষ দুজনের কাছে এক্সট্রিম লেভেলের অপ্রিয় হলে এবং সম্পর্কটা মারাত্মক লেভেলের টক্সিক পর্যায়ে চলে গেলে, যখন আর বিয়ার করা যায় না, তখনই ডিভোর্সের পর্যায়ে যায়, ঠিক আছে? তো এই ডিভোর্সের জায়গাটাকে অনেকেই মিটিগেট করে সন্তানের জন্য বছরের পর বছর একই দেয়ালে থাকে, এবং সেটাও যে খুব বেটার একটা সলিউশন, সেটা আমরা সেই জায়গায় যেতে চাই না। কিন্তু আপনার আপনার বাবা মায়ের জায়গাটা যে আমরা একসেপ্ট করে নিলাম যে তারা হ্যাপি কাপল ছিলেন না, তারা ডিভোর্স হয়ে গেছেন, ঠিক আছে, তারা উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু আপনাকে বড় করার জায়গাটায় কিভাবে তারা বড় করলে আপনি আজকের এই জায়গাটায় বসে অনেক বেটার ফিল করতেন, জাস্ট আমাকে এটা বলেন। ছোটবেলার থেকে বাবা ছিল না বিধায় অনেক দূরছাই হয়ে আসলে মনে হয়েছে আমি বড় হচ্ছি। কি করতে পারতো আপনার বাবা, বা কি করতে পারতো আপনার মা? বাবা থাকলে আমার সাথে অনেক কিছু যেগুলো হয়েছে এগুলো হয়তো বা হইতো না, সাহস পাইতো না, অনেকে কিছু বলে দিল। বাবা কিভাবে থাকতে পারতো ডিভোর্স করা একটা ব্যাপার না, এগ্রিড, কিন্তু বাবা থাকতে পারতো কিভাবে, আপনি আমাকে এটা বলেন। মানে বাবা ডিভোর্স হয়ে যাওয়ার পর থাকতে পারতো কিভাবে? কিভাবে? সে চাইলে থাকতে পারতো, সে এমন না অনেক দূরে থাকে,
একই এরিয়ার 1 ঘন্টারও কোনো ডিস্টেন্স না, সে চাইলেই তো এখন যেটা করতেছে। এখানে আপনার মার কোঅপারেশন কি জরুরি ছিল, মানে আপনার বাবা থাকার জায়গাটা? আমার মার কর্পোরেশন কি ছিল না ছিল, আমার মা এতদিন ধরে আমার যা আছে স্টিল না আমার সাথে আছে, তার জন্য তার সকল দোষ ত্রুটি আমার কোনো দোষ ত্রুটি না, কারণ সে আমাকে নিয়ে আসে। তুমি তো চাইলে পারতা। সেটা তো সে চেয়েছে বোধহয়, কারণ সে সে ওই আমলে একবার চাইছিল, তারপরে এতদিন চাইলে না। তুমি নাকি এই যে আর যে কিবরিয়ার শো নাকি দেখতা, এটাতে নাকি তোমার পছন্দ ভালো লাগতো, তাহলে তুমি ওই ছোটবেলায় 50 বছর আগে একবার চেষ্টা করছো, এটাই তোমার এখন আমার বলার 2টা জিনিস রয়েছে। তো এই শোতেও আসতা, তারপরে ট্রাইটা কই তোমার, এই শোতে আসতা, বলতা আমার এরকম এরকম হয়েছে, আমার মেয়েকে আমি চাই, মেয়ের সাথে দেখা করতে দেয় না। প্রথম কথা হচ্ছে যে লামিয়া, আমার শোটা আসলে ট্রায়ের জায়গা না, আমার শোটার একটা গ্রেট লার্নিং মানে আছে। কিন্তু আপনি যদি আপনার এই অনুষ্ঠানটা আমি যদি প্রেসাইজলি আনতে পারি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখানে একটা জিনিস দেখেন কত বড় একটা শিক্ষণীয় ব্যাপার আছে, যে লামিয়া একটা ব্রোকেন ফ্যামিলির, আমি এই শব্দটা নিয়ে আপত্তি করি, আমি যদিও আমাদের ব্রোকেন ফ্যামিলি তে বড় হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমার কথা হচ্ছে এরকম একটা ফ্যামিলিতে বড় হওয়ার পরেও বাচ্চাকে একটা বেটার লাইফ দেওয়া যায় কিনা, এই জায়গাটায় ধরেন আপনার বাবার ভূমিকা কি থাকতে পারতো, মায়ের ভূমিকা। আর আপনার যে ধরনের কথা শুনে শুনে আপনি বড় হয়েছেন পারস্পরিক জায়গা থেকে, বাবা বলেছে মায়ের এগেনিস্টে, মা বলেছে বাবার এগেনিস্টে, এই জায়গাটা তো আপনি কোনোভাবেই জাজমেন্টে নিতে পারেন না। আপনার কখনো মনে হচ্ছে মা রাইট, কখনো মনে হচ্ছে বাবা রাইট, কখনো মাকে ভালো লাগেনি, কখনো বাবাকে ভালো, কখনোই মনে হইতো না। বাট আমার মার কাছ থেকে যা একটা জিনিস শুনলাম, তখন আমি জাস্ট ভেঙে চড়ে গেছি। রাইট, এটা বলবো এই দুইটা জায়গাটা কি দুজনে যদি দুজনের সম্পর্কে না বলতো তাহলে কি বেটার হতো আপনার জন্য? হ্যাঁ, দ্যাটস মাই পয়েন্ট। এই 28 বছর পরে সেসব ফাইজলামি করার দরকার ছিল না। দ্যাট ইজ মাই পয়েন্ট। আমি শুধু একটা জিনিসই বলতে চাচ্ছিলাম আজকের এই গল্পে, সেটা হচ্ছে সন্তান দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে পাঠান, দুজনই কোনো না কোনোভাবে একটা সংসার না টিকানোর জন্য দুজনই কোনো না কোনোভাবে এখানে ব্যালেন্স করতে পারেননি। কে পেরেছেন কে পারেননি সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে, সমঝোতার জায়গা থেকে এরকম হওয়া উচিত। আমরা ইনক্লুডিং মি, আই এম নট গিভিং এট অ্যাডভাইস, হওয়া উচিত। যেহেতু মা হিসেবে সে দুনিয়াতে নিয়ে এসছে, সুতরাং তার জায়গা থেকে এক্সেস থাকবে, বাবা হিসেবে যেহেতু নিয়ে এসছে তার জায়গা থেকে। হ্যাঁ, তারপরে আমরা ডিফারেন্ট ফ্যামিলিতে চলে যাই, কিন্তু এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এটা একটা খুবই কমপ্লেক্স একটা জায়গা। কারণ সংসার জীবনে দেখা গেল ছেলে পরবর্তীতে যাকে বিয়ে করছেন, বাবা যাকে বিয়ে করছেন, তিনি হয়তো কোনোভাবেই এক্সপেক্ট করছেন না যে তার সন্তান বা তার প্রিভিয়াস ওয়াইফ সেখানে একটা নর্মাল এক্সেস থাকুক, সেটাকে খুব সহজভাবে নিতে পারেন না। ভাইস ভার্সা, সেটা মহিলার জায়গা থেকে হতে পারে। কিন্তু আমরা আসলে কোনো উদাহরণ সেট করতে পারি কিনা, আমি এই গল্পটা প্রচার করে আমি আসলে ইনভাইট করতে চাই, যদি এরকম কেউ থেকে থাকেন যে না ব্রোকেন ফ্যামিলিতেই হয়েছে, কিন্তু তারপরও বাবা এবং মা খুব সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করেছেন এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের কোনো শ্লাঘা নেই, এটা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের কোনো কষ্ট নেই, যে না, যে বাবা যেভাবে বড় করেছেন, মা যেভাবে বড় করেছেন, তারা ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এই বড় হওয়াটা বেস্ট বড় হওয়া ছিল এবং সন্তান হিসেবে তারা দুজনকে নিয়ে প্রাউড ফিল করেন। আমি এই রকম সন্তানকে খুঁজতেছি আজকের এই এপিসোডটা প্রচার হওয়ার পরে, বিকজ আমি কিছু এক্সাম্পল সামনে নিয়ে আসতে চাই। যেমন ডিভোর্স ইজ এ পার্ট অফ লাইফ, ডিভোর্স হবেই, ডিভোর্স হওয়া উচিত। কারণ একটা মানুষ একটা টক্সিক সম্পর্কে সারা জীবনে কেন থাকবে? এটা রিলিজিয়াসলিও যেমন অ্যাকসেপ্টেবল, তেমনি সামাজিকভাবেও অ্যাকসেপ্টেবল। মেয়ের ভালো লাগছে না, হাজব্যান্ডের ভালো লাগছে না, ওয়াইফের ভালো লাগছে না, টিকতে পারছে না, ভাই জীবনটা তো একটাই, ঠিক আছে, বেটার অপশন আপনারা জানেন, ফাইন। কিন্তু সন্তানের উপরে সন্তান এফেক্ট হবে, কিন্তু সন্তান একটা ট্রমার মধ্য দিয়ে বড় হবে, সে কখনো বাবার পক্ষে কখনো মায়ের পক্ষে, মার কাছ থেকে বাবার সম্পর্কে। আমি জানি না ডেঞ্জারাসটা, আমি হয়তো শুনবো আপনার কাছ থেকে, কিন্তু কতটুকু আনতে পারবো এখানে। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই এনভায়রনমেন্টটা থেকে বের হয়ে আসার জন্য কি করা যেতে পারে, এবং এটার একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত কিনা, যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সন্তানকে বড় হয়ে যাওয়ার জন্য যে একটা কাউন্সিলিং এর জায়গা বাবা মাকে বা সন্তানকে, যে ঠিক আছে ফাইন এইভাবে বড় করা উচিত। রাষ্ট্রীয় জায়গা থেকেও একটা সুন্দর অবয়ব থাকা উচিত কিনা, এবং এটা খুবই ডিফিকাল্ট একটা জায়গা, কিন্তু এটা নিয়ে আমাদের মনে হয় কাজ করা উচিত। কারণ যে হারে ডিভোর্সের সংখ্যা বাড়ছে সারা বাংলাদেশে, সাফারার তো সন্তানরাই হচ্ছে, এবং সেই সন্তানের সাফারিং, বাবা মা সাফারিং তো ডেফিনেটলি হন, কিন্তু সবচেয়ে বড় সাফারিং তো এরা হন। তো সেই জায়গাটি থেকে আমাদের মনে হয় এখন একটা বড় অ্যালার্মিং যে আমরা আসলে সন্তানদেরকে কিভাবে বড় করবো। আপনি কখনো সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন? আপনার ফিল হয়েছিল বাট যাইনি। কখনো সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছেন? কখনোই হয় নাই। জাস্ট নাও ইট ইজ মনে হয় আল্লাহ মরে গেলে মনে অনেক শান্তি লাগতো। আই জাস্ট হেট এই সুসাইড ম্যাটারটা, কখনো চিন্তাও করি নাই, আমি কখনো চিন্তা করবো এটা। কিছুদিনের মধ্যে অনেক কিছুর জন্য ফিল হয় যে মরে গেলে মানে সব ঝামেলা যাইতো গা লাইফ থেকে। একটা কথা আমি একটু অ্যাড করতে চাইবো, অনেকের মনে হইতে পারে অনেকে তো ব্রোকেন ফ্যামিলির আছে, এত মানুষের তো এত কষ্ট না, তোমার এত কেন কষ্ট হচ্ছে এখন? ছোটবেলার একটু করে আমি বেড়ে ওঠাটা বলবো।
যে কেন কষ্ট, কেন বাবা থাকলে মনে হয় এটা হইতো না। খালি ব্রোকেন না, আমি মার সাথেও থাকতে পারি নাই তখন। যেটা হইতো ক্লাস 5 পর্যন্ত না হইলেও আমি 10টা স্কুল, মাদ্রাসা, হোস্টেল চেঞ্জ করা হয়েছে আমাকে। এরকম 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 আমার মারও দোষ দিব না, ওই যে সিঙ্গেল হয়ে গেলে তখন তো ঘাড়ে পড়ে টেক কেয়ারের ব্যাপারটা, টাকা পয়সার ব্যাপারটা, সেটা নিয়ে ব্যস্ত ছিল। আমি নানির কাছে থাকতাম, একবার খালার কাছে থাকতাম। খালা কয় আমি তোরে তো বড় করছি, মানে এখন বড় করছে আমার খালা, আমার নানি একটা ব্লেসিং আমার জন্য, তারা সময় দিছে বিধায় টুকটাক এই ফ্যামিলি ম্যানার্সটা ভিতরে আছে মেবি। মা ছোটবেলার থেকেই আসলে বাইরের কাজগুলো সে খুব ভালো করতে জানতো, তো যার জন্য আমার কষ্টটা যে এরকম একবার থাকলাম ছোট খালার বাসায় নানির সাথে, আবার একবার মাদ্রাসায় হোস্টেল, মানে হোস্টেলে ছোট, আমি সবার থেকে ছোট। মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় সবার থেকে বাচ্চা একটা মানুষ, আমি খাইতে পারতাম না ঠিক মতো, আমার পাশের মানুষ আমাকে খাওয়াই দিত। হোস্টেলে গেছি, হোস্টেলে সবার থেকে ছোট্ট একটা মানুষ, নার্সারির বাচ্চা হোস্টেলে থাকে, আমার থাকতে হয়েছে। তারপর যেটা হইলো, যখন আরেকটু বড় হইলাম, আমাকে আমার ইংলিশ মিডিয়ামে পড়ার অনেক ইচ্ছা ছিল। তো আমার মা ধানমন্ডিতে, আমার বড় খালা, ছোট খালা গেল, নানু গেল, এবার বড় খালার কাছে গেছি। আমার লাইফটা দেখেন কি যা যাবর। বড় খালার কাছে গেলাম থাকতে, ধানমন্ডিতে একটা ভালো স্কুল। মা চেষ্টা করলো ওখানে পড়ানোর জন্য, বাট মা তো মিরপুর থাকে, যাওয়া আসা অনেকই, তো খালার বাসায় থেকে আমি ওই স্কুলে পড়াশোনা করব। আমার তখন পড়াশোনার সাথে ওই সময় বাচ্চাদের পড়াশোনা নিয়ে এত মানে ফ্যাসিনেশন থাকে না। আমার খুব ভালো একটা ফ্যাসিনেশন ছিল, ভালো একটা স্কুল, ভালো একটা এনভায়রনমেন্ট, ফাইনালি আমি এনজয় করতেছিলাম। স্কুলে যাচ্ছি আসতেছি, আমি রাত্রেবেলা আমার খালা খালার মেয়েকে নিয়ে বসে সিরিয়াল দেখতো। অ্যান্ড আমি যখন স্কুল থেকে কি আমার তো টিচার ছিল না, তখনও টিচার দেওয়া হয় নাই। সো অঙ্ক না বুঝলে আমি যাইতাম, আপুরা তখন কলেজে পড়ে, কেউ 10-এ পড়ে, যাইতাম আমি বুঝাই দেওয়ার জন্য যে আপু একটু বলো না এগুলো কেমন কি। একদিন করলো, 2 দিন করলো, 3 দিনের দিন ওনাদের সিরিয়াল দেখাতে ডিস্টার্ব হচ্ছিল। আমি স্কুল থেকে সব শিখে আসতে পারি না, এই জায়গায় এসে এখন গুতাই কেন, বারবার গুতাই কেন। আমি নয় কথাটা খুব কষ্ট পাইছি, সেই ছোটবেলার কষ্ট। পুষে বড় হয়েছি খালাকে নিয়ে, অনেক করছি খালার জন্য। খালা কিডনির রোগী ছিল। একটা জিনিস খেয়াল করবেন, এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে আমার মনে হয় যারা মনোবিজ্ঞান, আমার মনে হয় এটা একটা এত বড় গ্রাউন্ড। এই যে যারা একটা সেপারেটেড ফ্যামিলিতে বড় হয়, যেসব বাচ্চারা, এরা মনের দিক থেকে খুবই নাজুক পরিস্থিতির মধ্যে থাকে, এবং আপনি এদেরকে যদি কোনো ধরনের কোনো হিট করে কোনো কথা বলেন বা কোনো কিছু করেন, এরা এত স্ট্রংলি এটা পোষে এই কারণে ওরা ভাবে যে আমার যদি বাবা থাকতো তাহলে হয়তো বলতে পারতো না, আমার বাবা মা যদি একসাথে থাকতো তাহলে হয়তো এনারা এতটা সাহস পেত না। সো আপনি যেটাকে খুব নর্মালি মনে করছেন 8-10টা বাচ্চার সাথে, এই সব বাচ্চাদের ক্ষেত্রে আপনি এইভাবে নর্মালি মুভ করতে পারবেন না। দেখেন, আমরা সমাজের এত বেশি চোখে দেখা বিষয়গুলো নিয়ে এত কনসার্ন থাকি, কিন্তু মনোজাগতিক বিষয়টা এত বড়, ইনক্লুডিং মি। আমি যে কথাগুলো বলছি এটা আমার রাইট নাও সিচুয়েশনাল অবজারভেশন। আমি বলছি না যে আমি এগুলো আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, নো। কারণ আমি যা বলছি সেটা আমার এই মুহূর্তে অনুভূত হচ্ছে বলে। এটার যে আমিও প্র্যাকটিস করতে পারি বিষয়টা এরকম না, কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত, ডেফিনেটলি কাজ করা উচিত। আমি এগ্রি করি। আমি একটা বলবো যে কিরকম ব্রোকেন ফ্যামিলি বা বাচ্চারা বড় হওয়া ব্যাপার, যে বাচ্চাগুলো আছে, আমি বলবো অ্যাকচুয়ালি ফ্যামিলি যারা আদার্স আছেন তারা ভরপুর বাচ্চাটাকে আদর দেন, ওকে ব্যাড ফিল দিয়ে নি না যে অনেক ফেলনা। এবং আমি এটাও বলবো যে বাবা এবং মায়ের জায়গাটা থেকে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত। আপনারা সংসার যখন করতে পারছেন না, একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত যে তুমি আমার সন্তানের মা, তুমি আমার সন্তানের বাবা। এই জায়গাটায় কোনো রকম অসম্মানের কোনো কিছু না হওয়ার। আমি রিসেন্টলি এই মুহূর্তে আমার রাইট নাও মনে পড়ছে, আপনি চিনবেন বাংলাদেশের খুবই বড় 2জন সেলিব্রিটি, তাহসান মিথিলা। ওনাদের ডিভোর্সের পরে ওনাদের বাচ্চাদের যে টেক কেয়ার করার ব্যাপারটা, এটা খুবই প্রশংসনীয়। শুধু তাই না, আমি খুবই লম্বা সময় ধরে সংসার করেছে। আমি এসআই টুটুল এবং তানিয়ার কথা বলছিলাম। তানিয়াপুর আমি আপু বলে অ্যাড্রেস করছি বিকজ উনি আমার অনেক সিনিয়র, এবং আমি ওনার একবার ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি এবিসি রেডিওতে। ওনাদের হয়তো মনেও নাই, দে ওয়ার দ্য বেস্ট কাপল, বিলিভ মি, এত ভালো কাপল। যখন এই সম্পর্কটা ভেঙে গেছে, অনেক সময় হয় এটা, মন খারাপ হয়েছে, বাট ওনার একটা ইন্টারভিউর লাস্ট একটা লাইন যেটা আমার কাছে এত বেশি ট্রিক করেছে মাথায়, ওনার সন্তানদেরকে নিয়ে উনি বলছিল যে আই এম দ্য লাস্ট ম্যান, যে ওনার বাচ্চারা কখনোই এসআই টুটুলকে রেসপেক্ট করবে এটা উনি মেনে নেবে না। এইভাবেই উনি বলেছে যে আই এম দ্য লাস্ট ম্যান, মানে ওনার বাচ্চারা কখনো এসআই টুটুলকে রেসপেক্ট করবে এটা উনি চায় না। সো দিস ইজ দ্য থিং, মানে
এইটাই হওয়া উচিত। মানে সংসার টিকতেছে না, এটা তো ভাই আমরা দুজন ভালো থাকতে পারলাম না, এই কারণেই সংসার টিকতেছে না, কিন্তু বাচ্চারা তো আমরা দুজন নিয়ে এসেছি। সো ওই জায়গাটা একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত, এবং সেই রেসপেক্টের জায়গাটা অবশ্যই ছাড় দিয়ে, যে না সন্তানকে একজন এভাবে বড় করতে চাচ্ছে, আরেকজন এভাবে বড় করতে চাচ্ছে, ফাইন, কিছু জায়গায় ছাড় দিয়ে করো, বাট সন্তানকে জাজের ভূমিকায় তুলে দিয়েন না যে তোর বাবা আমার সাথে এটা করছে, তোর বাবা এটা ছিল, তোর মা আমার সাথে এটা করছে এই কারণে তোর মা এটা ছিল। অনেক সময় হয় না, পারি না আমরা, কিন্তু এইটা আলটিমেটলি দিন শেষে মায়েরও ক্ষতি না, বাপেরও ক্ষতি না, সন্তানের ক্ষতি। ফাইনালি স্কুলটা আমি পড়তে পারলাম না, মিডিলে না, খুব অল্প কিছুদিনের মধ্যে স্কুল থেকে আবার চলে আসতে হইলো, বাংলা স্কুলে ভর্তি হইলাম, আর ওইখান থেকে আর কি একটা না একটা জায়গায় পড়ার একটা হ্যাবিট। প্রথম কথা হচ্ছে যে আপনি একজন বর্ন ওয়ারিয়র, হ্যাঁ, আপনি একজন জন্মগতভাবে একজন যোদ্ধা। কিছু যুদ্ধ চোখে দেখা যায়, কিছু যুদ্ধ চোখে দেখা যায় না, এবং আপনার এই চোখে না দেখা যুদ্ধটা অনেক শক্তিশালী একটা যুদ্ধ। এত কিছুর পরে আপনি সোসাইটিকে ফেস করছেন, আপনি নিজের সংসারের জায়গাটা ফেস করেছেন, আপনার বড় হয়ে ওটা ফেস করেছেন, এবং খুবই স্ট্রংলি নেগেটিভলি ফেস যেটাকে বলে করে আপনি এখনো সার্ভাইভ করছেন। ওই যে আপনি বললেন ওরা খুব ভিতরে মানে কি বলে নাজুক থাকে, উইক থাকে, অ্যাকচুয়ালি আমি নিজেকে নিজে ওরকমই মনে করতাম 3 বছর আগ পর্যন্ত। বাট রাইট নাও আমি মনে করি আপনার বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে আপনার মেয়ে, রাইট? সত্যি কথা। সো আপনি ওর ওয়ার্ল্ডটাকে বেস্ট করেন, মানে আপনার উপর দিয়ে যেটা গেছে সেই অভিজ্ঞতার জায়গাটা থেকে আপনি ওর পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা করেন। আমার একটা প্ল্যান আছে ওর জন্য, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি আমার মেয়ের জন্য কি আমাদের কি হয়, বাপের বাসা নাহলে মার বাসা, জামাইয়ের বাসা, আমি আমার মেয়ের জন্যই আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, মেয়ের নামে লিখে ওকে একটা সুন্দর বাসা, ওটার জন্য যাবতীয় তার চলার জন্য যা যা লাগে সব ক্রিয়েট করে রেখে দিয়ে, মা এটা তোর, তোর বাবার কি হইলো, তোর মার কি হইলো, তোর হাজবেন্ডের কি হইলো, কোনো কিছু তো একটা করিস মানে না তোর মা, পায়ের নিচে যেন একটা মাটি থাকে, তোর এইটা তোর জায়গা। আমার কাছে এখন এটা ফিল হয় যে আমি এটা ওর জন্য বানায় রেখে যেতে চাই, যদি আল্লাহ আমাকে সামর্থ্য ইনশাল্লাহ দেয়। ইনশাল্লাহ দোয়া থাকলো আপনার এই পরিকল্পনার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষে এসে আমি আবারও রেসপেক্টের চোখে বলছি যে উনি ওনার ব্যক্তি জীবনের গল্পটা এনেছেন, ওনার ব্যক্তিগত জীবনকে আমরা জাজমেন্টে নিব না। আমরা শুধু এই গল্পটা থেকে একটা মেসেজই দেবার চেষ্টা করেছি যে এই ধরনের পরিবারে সন্তানদের বড় করার ক্ষেত্রে আমাদের কি ধরনের ভূমিকা নেওয়া উচিত। আমি আবারও বলছি, অনুষ্ঠানের শেষে এসে যাদের কথাগুলো এখানে এসে তাদের পরিচয়গুলো আমরা গোপন করেছি, নট অনলি দ্যাট, আমরা অনেকগুলো বিষয় ফেলে দিয়েছি। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, অনুযোগও নেই, এবং তাদের কোনো ধরনের আত্মসম্মান আঘাত না লাগুক সেই বিষয়টাতেও আমরা বেশি করে জোর দিতে চাই। এবং আমার মনে হয় লাগা উচিত না, এটা আপনার ব্যক্তিগত ফিলিংস। আমার কাছে আমি জানি না কোনো বাচ্চার কাছে এটা ফিল হবে কিনা, আমার কাছে তারা দুইজনই দোষী, সত্যি কথা না, কিন্তু আমি চাই না যে আমাদের অনুষ্ঠানের জায়গাটা থেকে এই বিষয়টাকে এমফাসিস দিতে। তারা দিন শেষে আপনার বাবা দেখবেন যে হয়তো আমি আসছি সাহস করতে পারছি এটা বলার জন্য, না আমি এটা বলছি এটা সাহস করতে পারছি, দেখবেন এর থেকে আরো অনেক ক্রিটিক্যাল, অনেক ডেঞ্জারাস বিষয় মানুষ সাহস পাবে, বলার জায়গা পাবে, নিঃশ্বাস ফেলাইতে পারবে। এই বিষয়গুলো না একটা ক্ষতের মতো, এগুলো আসলে কাউকে অ্যাড্রেস করছি না আমরা। যারা ওনার সাথে খারাপ ব্যবহার করেছেন বা যেভাবে হয়েছে তাদেরও নিশ্চয়ই অনেক যুক্তি আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে যেই বাচ্চাটা বড় হচ্ছে তাকে কোনোভাবেই এই সাফারিংসের মধ্য থেকে দূরে রাখা যায় কিনা, এইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এবং এটার জন্য আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত, এবং এটার জন্য আমাদের পরিবার থেকেই কাজ করতে হবে, এবং এটা একটা বড় মনোজাগতিক যুদ্ধ, এবং এই যুদ্ধে আমাদের উইন করতেই হবে। আমি অনুষ্ঠানের মাধ্যমে স্পেশালি আহ্বান করতে চাই যে এরকম ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছেন, কিন্তু বাবা এবং মা বোথ সাইডকে রেসপেক্ট করে বড় হয়েছেন এবং সেই সুযোগটা দিয়েছেন, এরকম ছেলে মেয়ে যদি থাকেন, প্লিজ আপনারা আমাদেরকে মেইল করেন। আমার মনে হয় এগুলোকে আমাদের এখন বেশি বেশি ফোকাস করা উচিত, এবং এই বিষয় স্টোরিগুলো নিয়ে আমাদের সামনে আসা উচিত। লামি, আমি অনেক ধন্যবাদ জানাই। আপনার তো কোনো উপকার হবে না ডেফিনেটলি এই স্টোরি দিয়ে, বাট আপনি যতক্ষণ গল্প করেছেন আমার মনে হয় আপনি কিছুটা হলেও হালকা হয়েছে। হ্যাঁ, আমি হালকা হয়েছি। অ্যান্ড এরকম আমার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যেটা, আপনারা সেপারেশন হয়ে যান কোনো সমস্যা নাই, বাট একটা ছোট্ট বাচ্চাকে আপনারও রাইট নাই, মানে মারও রাইট নাই, বাবারও রাইট নাই, আপনাদের নিজেদের মন গড়া কাহিনী বলে বলে একজন ছোটবেলার থেকে বড় করবেন, একজন বড় হওয়ার পর আরেক কিছু শোনাবেন। আপনাদের এই রাইট নাই। এক্স্যাক্টলি, উচিত না। ইটস আ রিভেঞ্জ গেম, এবং ডোন্ট প্লে উইথ দিস গেম, ডোন্ট প্লে। অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে যে যেই এটা প্লে করবে সেই সাফারার হবে টুমরো। আপনি তার বাপের পরিচয় ভুলিয়ে দিলে কিংবা মায়ের পরিচয় ভুলিয়ে দিলে আপনি যদি মনে করেন আপনি উইন করবেন, আপনি নিশ্চিত থাকেন আপনার এই সন্তান সাফার করবে এবং আপনিও সাফার করবেন, এবং এটা আপনি করবেনই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।